প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমরা মোটামুটি সবাই অবগত আছি, আজকে 2021 সাল ভিত্তিক জনতা আরসির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। আমরা আজকে এই জনতা আরসির প্রশ্নের সমাধান দিব বরাবরের মতোই সবার আগে, এবং এই একেবারে একিউরেট আনসারগুলো আমরা দেওয়ার সর্বোচ্চ ইনশাআল্লাহ চেষ্টা করছি। তো দেখেন, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি বলি, ব্যাংক কোর্সের ক্ষেত্রে নাম্বার 1 ব্র্যান্ড টার্নিং পয়েন্ট। আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই আজকেও আমাদের শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে এবং চমৎকার পরীক্ষা তারা দিয়েছেন। আমরা এই পরীক্ষার পরে ছেলেপেলেরা আমাদের কাছে এসে যে উচ্ছ্বাস প্রকাশ করেছে, আমরা বরাবরের মতোই আজকেও ভীষণ ভীষণ খুশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাজ লাইভটা একটু শেয়ার করে দেওয়া এবং সবাইকে জানাই দেওয়া যে টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি ঝড়ের গতিতে, তুফানের বেগে সারা দেশব্যাপী তাদের সার্ভিস ছড়িয়ে দিচ্ছে। আজকে অনলাইন দুনিয়ায় যে একটা রেভলিউশন ঘটেছে, সেই রেভলিউশনের একটা পার্ট কিন্তু টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট অ্যাজ এ ইনস্টিটিউশন ইজ আ ব্র্যান্ড, দ্যাটস ওয়াই আমরা একেবারে এখানে যারা আছে, যে লোকগুলা দাঁড়িয়ে আছে, আমরা দেখেন তো আপনারা আমাদেরকে জাজ করতে পারেন কিনা বা চেনা যায় কিনা। দেখেন, একেবারে প্রত্যেকটা মানুষ সার্ভিস ওরিয়েন্টেড। আপনার সেবায় বা আপনাকে সেবা দেওয়ার জন্য অথবা আপনাকে কর্মমুখী করতে প্রত্যেকটা মানুষ নিরলসভাবে যে যার জায়গা থেকে সর্বোচ্চ শ্রমটা কিন্তু দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সেই রিওয়ার্ড কিন্তু টার্নিং পয়েন্ট পাচ্ছে। চতুর্দিক থেকে যেভাবে টার্নিং পয়েন্টের প্রশংসা আমাদের কাছে আসে, এটা অভূতপূর্ব, এবং আমরা ভীষণ ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়ে আপনাদের এই যে প্রশংসাগুলো যখন আসে, এবং প্রত্যেক দিনই কেউ না কেউ আসে, স্যার আমার অমুক জায়গায় জব হয়েছে, তো এটা আমাদের কাজের স্পৃহা আরো দ্বিগুণ তিনগুণ ত্বরান্বিত করে। তো আমরা আস্তে ধীরে আসো সমাধানে যাই। আমরা একটু একটু করে কথা শুনি। আমরা 100 কোর্স করলে আমরা সলিউশনে চলে যাব, আজকের প্রশ্নের সলিউশনে চলে যাব। যদি আমি শাকিল স্যারকে কিছু বলতে বলি। শাকিল স্যার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন 5টি মুখ, অত্যন্ত সুপরিচিত এই এরিনাতে, প্রত্যেকের বস। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনুষ্ঠিত আরসির যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এটা শুরু করব। বিনয়ের সাথে বলবো বরাবরের মতো একটু ট্যাগ করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। আর টার্নিং পয়েন্ট নিয়ে নতুন করে বলার কিছু নাই। গত 1 বছরের বেশি সময় আমরা আমাদের কাজ, আমাদের প্রতিশ্রুতি, আমাদের সব কিছুর মাধ্যমে আমরা ইতিমধ্যে আমাদেরকে প্রমাণ করেছি আমরা আসলে কি। সো নাথিং নিউ, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। তবে সামনে একটা লম্বা পথ জার্নি পড়ে আছে, এগিয়ে যাওয়ার, আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার মাধ্যমে। ওকে, সো আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কোশ্চেন সলিউশন শুরু করব। ধন্যবাদ নিসার বাদন স্যারকে। গত 1টা বছর উনি অনেক ঝড়ঝাপটা সামলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সামনের দিকে আমরা আরো এগিয়ে যাব, এটা বিশ্বাস রাখি। সবার জন্য দোয়া, শুভকামনা স্যার। থ্যাংক ইউ সো মাচ শাকিল স্যারকে। আমরা মোটামুটি আমাদের 100 প্রায় কাছাকাছি বা আমরা কোর্স করতে যাচ্ছি। আমি এই পর্বে যদি সবুজ স্যারকে কিছু বলতে বলি। সবাইকে স্বাগতম। যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, প্রায় 100 ছুঁই অবস্থা। 100 হয়ে গেলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। এখানে নতুন করে বলার কোনো কিছুই নাই। টার্নিং পয়েন্ট নিয়ে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো, এবং সার্ভিসের কিছু পরিবর্তন আসবে ডেফিনেটলি। যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন তারা তো জানেনই যে আমাদের সার্ভিস সম্পর্কে, যে আমাদের সার্ভিসটা কিভাবে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আর ডেফিনেটলি একটু শেয়ার করে দিবেন এই ক্লাসটা, ক্লাস বলতে আমাদের এই প্রোগ্রাম, এই সেশনটা, যেন আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তারা একটু আমাদের কাছ থেকে বা এখান থেকে যেন সঠিক উত্তরগুলো একটু তারা পিক করতে পারে, এবং কত নাম্বারগুলো আসতেছে আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন প্রোগ্রামের শেষে অবশ্যই, যে কে কত পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা আমি আর কথা না বাড়াই একটু চলে যাই, কারণ অনেকজনের কথা একটু শুনতে হবে, তারপরে আবার কোশ্চেন সলিউশনের দিকে ইনশাল্লাহ চলে যাব। সবুজ স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোনো কোশ্চেন্স বা কুইরি থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করো। আর আমাদেরকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টসের মাধ্যমে জানাও, এবং কে কোথা থেকে কানেক্ট হইলে এটা একটু জানাইতে পারো, কেমন আছো সেটাও জানাইতে পারো। তোমাদের কমেন্টসগুলো আমাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করে। আমি এই পর্যায়ে সুমন স্যারের কাছে যাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ নেসার বাদন স্যারকে। আপনারা যেহেতু আজকে একটা পরীক্ষা দিয়েছেন, দেখেন প্রত্যেকটা পরীক্ষায় না আমাদের জন্য নতুন করে একটা স্বপ্ন বলেন বা আমাদের ড্রিমটাকে আরো বেশি আলোকিত করে। কারণ এই পরীক্ষাগুলোতে যাতে আপনারা ভালো করেন বা এই পরীক্ষাগুলোতে টিকে আপনারা আপনাদের ক্যারিয়ারটাকে খুব দ্রুত শুরু করতে পারেন বা আপনাদের যে প্রত্যাশা সরকারি একটা জব হওয়া এটা বাস্তবায়িত হবে, এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমরা পরিশ্রম করে থাকি। এই জন্য প্রত্যেকটা পরীক্ষাই কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যেমন আপনাদের লালিত স্বপ্ন, আপনাদের প্রত্যাশা, আমাদেরও কিন্তু এটা অনেক দিনের স্বপ্ন। কারণ কি এই পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু আমরা আপনাদেরকে প্রস্তুত করে থাকি। সো আপনাদের যখন মুখে শুনি যে স্যার আজকের এক্সামটা ভালো হয়েছে, এটা আমাদেরকেও কিন্তু অনেক বেশি আনন্দিত করে, উদ্বেলিত করে। তো যেহেতু আজকে পরীক্ষাটা হয়েছে, আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে এর কোশ্চেনগুলো সমাধান করা এবং আপনাদের একটা কাউন্টিং এর সুযোগ তৈরি করে দেওয়া, যে এতগুলো মার্ক আমি হয়েছে বা এতগুলো আমি পাইলে আমি টিকবো, এই সকল বিষয়গুলো জানার জন্য আজকে আমাদের এই সেশনটাকে আমরা রান করে থাকি। আজকের অ্যাটেন্ডেন্স উপস্থিতি অনেক কম ছিল, আমরা যতটুকু স্টুডেন্টের কাছে শুনেছি, এবং কোশ্চেনটাও খুব যে বেশি টাফ হয়েছে তা না। কাটমার্কের বিষয়টা আমরা লাস্টে বলবো, এখন আমরা কোশ্চেন সলিউশনে চলে যাবো। নেসার বাদন স্যারের কাছে আমরা যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ সুমন স্যারকে। আমরা একটু বাপ্পিদের কাছ থেকে 2 লাইন শুনে আসি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা জয়েন করেছেন আমাদের সাথে। এতটুকু বলবো শুধু যে আমরা কিন্তু গত ক্যাশের যে রেজাল্টটা হইলো, এইখানে বিশাল একটা লিস্ট আমরা কিন্তু প্রকাশ করেছি যারা পাস করেছেন। এই আরসির জন্য আমরা বড় একটা লিস্ট তৈরি করবো ইনশাল্লাহ। সবাই অ্যান্সারটা মিলিয়ে নেন। স্যারদের কাছে আমি যাচ্ছি, স্যাররা চমৎকারভাবে অ্যান্সারগুলো বলবেন, আপনারা মিলাইতে থাকেন। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ পরে কথা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই পর্বে আমরা সাধারণ জ্ঞানের পাঠটা দিয়ে আজকের কোশ্চেন সলিউশনটা স্টার্ট করি। তোমরা আমাদের সাথে হচ্ছে থেকে হচ্ছে কোশ্চেনের উত্তর দিতে পারো। তোমাদের এই যে আমাদের সাথে কানেকশনটা আমরা কিন্তু ভীষণভাবে হচ্ছে এনজয় করি। তোমরা উত্তর দিবা, আমি কোশ্চেন বলবো, দেখি তোমরা কতটা দ্রুত হচ্ছে আনসার করতে পারো। জিকে পার্টটা দিয়ে শুরু করলাম। জিকে পার্টটা দিয়ে শুরু করলাম। তোমার হচ্ছে দেখো শুরুতে কি আছে, দেখি তোমরা এটা উত্তর দিতে পারো কিনা। হাউ মেনি কান্ট্রিজ আর প্লেইং আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024? 2024 সালে এই যে টি20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, এখানে মোট কতটা হচ্ছে টিম পার্টিসিপেট করেছে? দেখি তো, আনসার করো। 1 নম্বর প্রশ্নের উত্তরটা দাও, দেখি তোমরা হচ্ছে পারো কিনা। কোশ্চেন নাম্বার 1, 2024 সালে এখন তোমরা জানো যুক্তরাষ্ট্রে হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ চলতেছে। এই টি20 ওয়ার্ল্ড কাপে মোট কয়টি দল অংশগ্রহণ করেছে? একটু আনসার করতে হবে, কুইক। দেখি তোমরা কি আনসার করো, ঝটপট উত্তর দিতে হবে। তোমাদের উত্তর, প্রথম কোশ্চেনটি হচ্ছে উত্তরটা তোমাদের কাছ থেকে চাচ্ছি, দেখি কে কে হচ্ছে উত্তর দিতে পারো। আমি এখন পর্যন্ত তোমাদের ভিতর থেকে এই উত্তরটা এখন পর্যন্ত পাইনি, তাহলে কি আমি বলে দেব? দেখি, হ্যাঁ, সর্বপ্রথম উত্তর দিয়েছে শুভজিৎ হালদার। হ্যাঁ, শিবাজিৎ হালদার উত্তর করেছে। আর কে কি উত্তর করতে পারতেছো? একটু ঝটপট উত্তর করো, ঝটপট, দেখি কত কুইক তোমরা উত্তর করতে পারতেছো। হ্যাঁ, তারপর ট্রিমেন্ডাস রোবেট বলছে 20টা, এক্স্যাক্টলি। সো আর কেউ উত্তর করবা? অফকোর্স, আসলেই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 20টি। আই থিঙ্ক দ্যাট যারা 3টি হচ্ছে খেলা দেখেছো সবাই মোটামুটি এই প্রশ্নের উত্তর দিতে পেরেছো। আই থিঙ্ক দ্যাট তাপস কুমার রয় বলছে 20টা, জান্নাতুল ফেরদৌস বলছে 20টা। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে যাই। 2 নম্বর কোশ্চেনটা দেখো। দ্য নেম অফ দ্য রিসেন্ট সাইক্লোন রিমেল হচ্ছে কয়েকদিন আগে হয়ে গেল, হ্যাজ বিন সাজেস্টেড বাই ওমেন অ্যান্ড দ্য মিনিং অফ থাকো পাশে অফ রিমেল ইজ। তাহলে রিমেলের মিনিংটা এখানে জানতে চেয়েছে, বলো তো রিমেলের মিনিংটা কি? এখানে রিমেলের মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি স্যান্ড মানে হচ্ছে বালু, বালি না বালু, যাহা বালি তাহাই বালু। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। 3 নম্বর কোশ্চেনটাতে যাও। Which country has recently filed a case against Israel at the International Court of Justice accusing it of genocide? এই যে তোমার ইসরায়েল ফিলিস্তিনে যে হচ্ছে হামলা চালাচ্ছে, এই যে জেনোসাইড, তারা এটাকে জেনোসাইড হিসাবেই হচ্ছে তোমার অনেক রাষ্ট্রই হচ্ছে বলছে। তো সেই জেনোসাইডের এগেইনস্টে মামলা করেছে বা একিউজ করে মামলা করেছে কোর্ট অফ জাস্টিসে, মানে সেই রাষ্ট্রটা কোনটা? কোশ্চেন নাম্বার 3, বলো তো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে যে জেনোসাইড, এই জেনোসাইড এগেইনস্টে হচ্ছে তোমার মামলা করেছে। অফকোর্স তোমার হচ্ছে নামগুলো পড়ো, আমি তো নাম পড়তে পারছি। শাহিন রেজা, এর মধ্যে হচ্ছে দীপা সরকার আছে, তারপরে হচ্ছে আদনান সাইমুল। আচ্ছা, ভেরি গুড। এটা আনসার হচ্ছে 3 এর আনসার হচ্ছে ডি।
তিনের আনসার হচ্ছে তোমার ডি, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। ওকে, কোশ্চেন নাম্বার 4, বাবর আলী ফ্রম চিটাগং হ্যাজ বিকাম দ্য Bangladeshi to conquer the highest peak on earth, Mount Everest. বাবর আলী কয়েকদিন আগে তোমরা জানো হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করেছে। এই বাবর আলী মাউন্ট এভারেস্ট জয় করার ক্ষেত্রে কততম ব্যক্তি, কততম বাংলাদেশি? এক্স্যাক্টলি সো সাইফুল। তাহলে এটাও তো এটা হচ্ছে কমন কোশ্চেন। হ্যাঁ, তোমার হচ্ছে পিনটা দাও। উত্তর হচ্ছে অফকোর্স হচ্ছে সিক্সথ। এক্স্যাক্টলি সো সিক্সথ। হ্যাঁ, তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও, সবাই লাইভটা একটু শেয়ার করে দাও। সিক্সথ, এক্স্যাক্টলি সো। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 5, হোয়াট ইজ দ্য বাংলাদেশি লোকাল টাইম জোন? বাংলাদেশি লোকাল টাইম জোন কত? এই কোশ্চেনটা GMT + 6, এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে রেগুলার বেসিসে হচ্ছে আসতেছে। মানে ব্যাংকের একটা বলতে পারো জিকে থেকে একটা হচ্ছে পছন্দের কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা, এবং রেগুলার ফ্রিকুয়েন্টলি এই কোশ্চেনটা আসতেছে। আই থিঙ্ক আমাদের যারা নিয়মিত পড়াশোনা করতেছি, প্রিভিয়াস কোশ্চেন সলভ করতেছে, তাদের জন্য এই কোশ্চেন একেবারেই হচ্ছে মানে হাতের তুলি দিয়ে আনসার করার মতো। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হুইচ কান্ট্রি ফার্স্ট রিকগনাইজড বাংলাদেশ ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে সর্বপ্রথম রিকগনাইজকারী দেশ কোনটা? দেখো, যারা আমার ক্লাস করেছো বা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভ করো, মোটামুটি সাধারণ জ্ঞান পারো, তারাও এই কোশ্চেন উত্তর দিতে পারবে। তাহলে এটার আনসার কি হবে সাইফুল? এটা আনসার হচ্ছে ভুটান। এক্স্যাক্টলি সো, ভুটান এবং হচ্ছে তোমার ইন্ডিয়া একই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে রিকগনাইজ করেছে। ভুটান আগে, ইন্ডিয়া পরে। ইন্ডিয়া হচ্ছে 6 ঘন্টা পরে বাংলাদেশকে সে রিকগনাইজ করেছে, বাট ভুটান আগে করেছে। ওকে, নেক্সট কোশ্চেন কত? কোশ্চেন নাম্বার 7, ইন হুইচ কান্ট্রি ওয়াজ ইলন মাস্ক বর্ন? ইলন মাস্ক কোন শহরে, মানে কি কোন দেশে হচ্ছে জন্মগ্রহণ করেছে? এক্স্যাক্টলি, তোমার ইলন মাস্ক একটা আলোচিত নাম, তোমরা জানো। হ্যাঁ, তো হচ্ছে ইলন মাস্ক জন্মগ্রহণ করেছে অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকাতে। পেনটা দিবা? হ্যাঁ, সাউথ আফ্রিকার আবার হচ্ছে প্রিটোরিয়াতে হচ্ছে ইলন মাস্ক তোমার হচ্ছে জন্মগ্রহণ করেছে। তোমরা অনেকেই সুন্দর সুন্দর উত্তর দিচ্ছ, সবাই যদি আনসার করো তাহলে ভীষণ 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 ভালো লাগবে। ওকে, আর আবার বলছি, তোমরা লাইভটা একটু শেয়ার করে রাখতে পারো, এর তোমার টাইমলাইনে থেকে গেল, অন্যরাও হচ্ছে দেখতে পারলো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, দ্য নেম অফ দ্য ডিজাইনার অফ দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ অফ বাংলাদেশ সাভার ইজ? তোমার জাতীয় স্মৃতিসৌধ, এটাও কমন একটা কোশ্চেন, এত বেশি আসে এটা বলে বোঝানো যাবে না। এটার আনসার হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। হ্যাঁ, জাতীয় স্মৃতিসৌধের হচ্ছে স্থপতি, তার মানে স্কাল্পচার ও স্থপতি থেকে অ্যাকচুয়ালি ব্যাংকে কোশ্চেন আসে। এলজিডি হচ্ছে তোমার এটা 4টাই তো আছে, তাই না? এটার ফুল মিনিং হচ্ছে লোকাল গভর্নমেন্ট তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তার মানে এটা আনসার হচ্ছে সি। এটা আনসার হচ্ছে সি, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, রাইট দ্যাট। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 10, আমরা হচ্ছে 10 নম্বর কোশ্চেনে যাই। 10 নম্বর কোশ্চেনটাতে কি আছে দেখি। দ্য নোবেল পিস প্রাইজ ইজ প্রেজেন্টেড annually in which country? নোবেল প্রাইজ দেওয়া হয় নরওয়েজিয়ান পার্লামেন্ট থেকে। তোমরা জানো নরওয়েজিয়ান পার্লামেন্ট থেকে নোবেল প্রাইজ হচ্ছে দেওয়া হয়, দ্যাটস ওয়াই আনসার হচ্ছে তোমার নরওয়ে। দেখো, প্রাইজ বা পুরস্কার বা অ্যাওয়ার্ড থেকে একটা কোশ্চেন কিন্তু রেগুলার বিএবিএম দিচ্ছে। এই জন্যই বলি, মানে ব্যাংকের প্রিপারেশন খুবই হচ্ছে ইজিয়ার, এবং বিএবিএম যে কোশ্চেন করে, বিএবিএম একেবারে হচ্ছে টপিক ওরিয়েন্টেড কোশ্চেন করে। যদি একটু অ্যানালাইসিস করে সিলেবাসটা বোঝা যায়, আই থিঙ্ক এখানে ভালো করাটা খুবই সহজ। ওকে, নেক্সট, এবার দেখো বাংলাদেশ ব্যাংক কি প্রোভাইড করে? এখানে কি আছে? ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, ট্যাক্স পলিসি, রেভিনিউ পলিসি। মোটামুটি আমরা সবাই জানি এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে মনিটারি পলিসি প্রোভাইড করে। বছরে কয়বার? বছরে 2বার। ঠিক আছে, বছরে 2বার। এক্স্যাক্টলি সো। ওকে, এরপরে যাওয়া হচ্ছে কোশ্চেন নাম্বার 12, হু ওয়াজ নোন অ্যাজ আ সব্যসাচী লেখক বলতে আমরা কাকে চিনি বা জানি? মোটামুটি এটাও কিন্তু কমন কোশ্চেন, এত বেশি আসে। সৈয়দ শামসুল হক। হ্যাঁ, সৈয়দ শামসুল হক হচ্ছে সব্যসাচী লেখক নামে পরিচিত। নেক্সট, তোমরা উত্তর করো, তোমাদের উত্তরগুলো তো আমাদের কাছে খুবই ভালো লাগে। ওকে, কোশ্চেন নাম্বার 13, হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড এট দ্য 76
কানস ফিল্ম ফেস্টিভ্যাল হেল্ড ইন 2023? এইটার আনসারটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অপশনে নাই। এটার আনসার হচ্ছে তোমার জাপানের একজন লিজেন্ডারি অ্যাক্টর হচ্ছে কি জানো, এটা তোমার আমি তো ভুলে গেলাম, ওটাকে নিয়ে আসছো। আচ্ছা এটা আনসারটা একটু পরে দিই। তোমার হচ্ছে জাপানের লিজেন্ডারি অ্যাক্টর, তোমরা কি এটা আনসার পারো কিনা? এটা আনসারটা একটু বের করো। তোমার হচ্ছে SHO সুখিও না জানি, সুজিও সুখী বা এটা একটু দেখো, এটা একটু বের করো, এটা আনসারটা একটু দেখো। আমি হচ্ছে এটা আনসারটা ভুলে গেছি। এবার যাও তোমার 13 নম্বর আনসারটা দেখি তোমরা কেউ পারো কিনা। আনসার 13তে তোমরা সি দিছো, সি তো আসলে না, অ্যাকচুয়ালি ওখানে ভিনসেন্ট লিন্ডন ফর টাইটান, অ্যাকচুয়ালি এটা না, এখানে জাপানি একজন হচ্ছে তোমার এই অ্যাক্টর। তো আমি একটু আগে দেখছিলাম, এটা আমি ভুলে গেছি নামটা, একটু পরে আনসার করতেছি। তোমার 12 নম্বর উত্তর দেখো, 12 নম্বরটা দেখো, 12 নম্বর উত্তরটা আমার কাছে দাও। তোমার হচ্ছে 12 নম্বর দেখো, 12 নম্বর একেবারেই কমন কোশ্চেন এত বেশি আসে এটা বলা বাহুল্য। হ্যাঁ, তোমার হচ্ছে কত শতবার যে কোশ্চেনটা আসছে এটা বলে বোঝানো যাবে না। এটা আনসার হচ্ছে তোমার ইউনেস্কো। দেখো 21শে ফেব্রুয়ারি ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অন 17th তোমার হচ্ছে 17th নভেম্বর 1999। হ্যাঁ পাইছো? আছে ওই কোশ্চেনটা আছে তো এসে। তোমার হচ্ছে পরে কোশ্চেন পরেরটা আনো। আমরা হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা আনসারটা একটু পরে দিচ্ছি। এটা কাট, আচ্ছা আমারটা তো এখান দিয়ে কপ নিয়ে প্রশ্ন করতে, হ্যাঁ কমনলি কপ থেকে প্রশ্ন একটা থাকেই, তো সেটা বলতে কপ দিয়ে বলতে আসলে কি বোঝায়। দেখি ওরা উত্তর দিক ওরা উত্তর দিক কি উত্তর দেন তাহলে। COP, আমরা এই কপ সম্মেলন নিয়ে প্রচুর আলোচনা হয় এবং আমরা প্রায়ই কথা বলি কপ সম্মেলন নিয়ে। কপ 28, 29, ইভেন কপ 30 কোথায় হবে, 29 কোথায় হবে, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়। তো সেই জায়গা থেকে হচ্ছে আচ্ছা আমরা 13 নম্বর আনসারটা একটু দিয়ে আসি। 13 নম্বর কোশ্চেনটা আনসারটা একটু দেই। তোমার হচ্ছে এটা একটু হ্যাঁ 13 নম্বর কোশ্চেন তোমার এখানে আনসারে নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, অপশনের মধ্যে আনসার নাই। এটার আনসার হচ্ছে কোজি ইয়াকোশিও, জাপানের একজন তোমার হচ্ছে পেনটা একটু দাও। তোমার হচ্ছে কোজি, হ্যাঁ কোজি, তারপর হচ্ছে কোজি ইয়াকুশো হচ্ছে অ্যাকচুয়ালি এক্সাক্ট আনসার। জাপানিজ অ্যাক্টিং লিজেন্ড কোজি ইয়াকুশো ওন দ্য বেস্ট অ্যাক্টর প্রাইজ অ্যাট 2023 কানস ফিল্ম ফেস্টিভ্যাল ফর হিজ রোল ইন হুইজ ওয়েন্ডার্স পারফেক্ট ডেজ থেকে সাধারণত তিনি এই পুরস্কার জিতছেন আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এটা মানে 13 নম্বরের অপশনে আনসার নাই, এটা হবে কোজি ইয়াকুশো। হ্যাঁ, কি কঠিন নাম জাপানিদের, তাই না? আচ্ছা পরেরটা যাও। তাহলে 14 নম্বরে আমরা আনসার করেছি হচ্ছে ইউনেস্কো, রাইট দ্যাট। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কফ হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে তোমরা কাজ করে থাকে জানো, এটা সবাই মোটামুটি ক্লিয়ার। কপের পুনরূপ চাইছে কনফারেন্স অফ দ্য পার্টিস বা অফ পার্টিস, কনফারেন্স অফ দ্য পার্টিস। আচ্ছা এটার অপশন হচ্ছে তোমার সি। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 16, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ল অফ বাংলাদেশ? সবসময় বলি সুপ্রিম ল অফ আ কান্ট্রি, হ্যাঁ, ইজ কনস্টিটিউশন। ঠিক আছে, তার মানে অপশন হচ্ছে এ, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার হচ্ছে 17। দেখো কোশ্চেন কিন্তু একেবারে সহজ হয়েছে, দুই একটা কোশ্চেন তো এই দিকে সেদিকে একটু হয়। 17 নম্বর দেখো, উইচ বাংলাদেশি সায়েন্টিস্ট ডিসকভার্ড পঞ্চবিরি নিউ মেথড অফ রাইস কাল্টিভেশন। তোমার এই পঞ্চবাড়ি তোমার রাইস কাল্টিভেশনের এখানে এটা যে আবিষ্কার করেছে, এটা কে আবিষ্কার করেছে আর কি, সায়েন্টিস্টকে? এটা হচ্ছে ডক্টর আবেদ চৌধুরী। এটার একুরেট আনসার। নেক্সট তোমার হচ্ছে 18 নম্বর কোশ্চেন দেখো, মাসুদ রানা ইজ আ fictional character created in 1966 by the writer. এটার আনসার হচ্ছে কাজী আনোয়ার হোসেন। কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা।
এরপরে যাওয়া হচ্ছে কোশ্চেন নাম্বার 19। স্টপ জেনোসাইড ইজ আ 1971 ডকুমেন্টারি ফিল্ম বাই বাংলাদেশি। এটা তোমরা মোটামুটি সবাই, এটাও সবাই জানো, এটা হচ্ছে জহির রায়হান। হ্যাঁ, এটার আনসার হচ্ছে জহির রায়হান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোশ্চেন নাম্বার হচ্ছে 20। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক কমনলি নোন অ্যাজ শেখ মুজিব সাফারি পার্ক ইজ আ সাফারি পার্ক ইন, মানে কোথায় লোকেটেড? এটা হচ্ছে গাজীপুর, ঢাকা। দেখো তো, আমি শুধু এই যে কান ফিল্ম ছাড়া ওই একটা কোশ্চেনই একটু আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তাও তো তোমার হচ্ছে এই পুরস্কার বা অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন একটা বা দুইটা থাকে, খেলাধুলা থেকে একটা বা দুইটা থাকে, বাংলা থেকে একটা কোশ্চেন অলওয়েজ থাকে। আজকেও কিন্তু ওই কোশ্চেন থেকে অ্যাকচুয়ালি বিএম বের হয়নি। তাদের চিরাচরিত যে প্রথা। সাইবুল ডাক দাও, তোমরা কয়টা পারলা সাধারণ জ্ঞানে? দেখো তো, সাধারণ জ্ঞান থেকে কয়টা আনসার করতে পারলা, একটু জানাইতে পারো। আচ্ছা, তাহলে হচ্ছে আইসিটিটা হচ্ছে আমরা আইসিটিটাও বলে দিই, এরপরে আমরা ম্যাথ ইংলিশে যাব, শেষে গিয়ে আমরা হচ্ছে বাংলার আনসারটা দেবো আর কি। হ্যাঁ, এরপরে গিয়ে আমরা হচ্ছে বাংলার আনসারটা, আইসিটিটাও হচ্ছে 10টা কোশ্চেন, তো 10টা কোশ্চেন আনসার হচ্ছে সাইফুল স্যার দিয়ে দিচ্ছে। আইসিটি আচ্ছা, 10টা আইসিটিতে যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো মোটামুটি চিরাচরিত প্রশ্নই, মানে খুব নতুন কোনো প্রশ্ন আসে না, এবং স্বাভাবিকভাবে যে ধরনের প্রশ্ন আসে খুব একটা ভেরিয়েশন প্রশ্ন আমরা দেখি নাই। একদম প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক হুইচ ইজ ইউজ উইদিন আ বিল্ডিং, মানে একটা বিল্ডিং এর ভিতরে যে কম্পিউটার নেটওয়ার্ক আছে সেই কম্পিউটার নেটওয়ার্কে কি বলা হয়। তো স্বাভাবিকভাবে আমরা যদি একদম শুরুতেই দেখি, এখানে হচ্ছে 1 হওয়ার তো সুযোগ নাই, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সুযোগ নাই। উত্তরটা হচ্ছে ল্যান। আর স্যান বলতে আসলে কিছু হয় না, এই স্যান আসলে কিছু হয় না, স্যান কোনো নেটওয়ার্ক না। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর পরের প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দিস রেফার টু দ্য পাওয়ার পয়েন্ট ভিউস ইউজ টু দ্য ডিসপ্লে অনলি দ্য টেক্সট, মানে হচ্ছে পাওয়ার পয়েন্টের ভিতরে আমরা যখন এমএস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করি তখন তো সেইখানে শুধুমাত্র ডিসপ্লেতে টেক্সট দেখানোর জন্য আমরা আসলে কি দেখি বা কোন ভিউটা আমরা চেক করি। পাওয়ার পয়েন্টে বেশ কিছু রকম ভিউ হয় এবং সেই ভিউর ভিতরে উত্তরটা হচ্ছে আউটলাইন ভিউ। আউটলাইন ভিউ থেকে দেখা যায় যে আপনার টেক্সটের আউটলাইনটা কতটুকু। আমরা পাওয়ার পয়েন্ট যখন বানাই, পাওয়ার পয়েন্টে যে বক্সগুলো থাকে টেক্সটের যে বক্সগুলো, সেটাকে সেই বক্সগুলো দেখার যে ভিউ সেটাই হচ্ছে আউটলাইন ভিউ। তার মানে হচ্ছে এটার উত্তরটা হচ্ছে আউটলাইন ভিউ। বাদ বাকিগুলো আসলে খুব একটা যাচ্ছে না, এগুলোর সাথে মানে কনফিউশন হওয়ার মতো খুব একটা কিছু নাই। তার মানে হচ্ছে 92 উত্তরটা আমরা পাইলাম হচ্ছে আউটলাইন ভিউ। আমাদের 93-তে আসে, এখানে যেটা বলছে, আচ্ছা এইটাও হচ্ছে মুখস্থ বিদ্যা, মানে এখানে যারা বাসা থেকে মুখস্থ করে আসছেন তারা মোটামুটি পারছেন। সেটা হচ্ছে হুইচ অফ দিস টাইপ অফ সাউন্ড ফাইল, মানে সাধারণত আমরা দেখি হচ্ছে পিকচার ফাইল আসে, জেপিজি, পিএনজি, ঠিক আছে, গিফ ফাইল টাইপের প্রশ্ন আসে। বা এছাড়া আমরা যদি দেখি অনেক সময় ভিডিও ফাইল চাই, বাট এটি একটু ডিফারেন্ট করছে, সাউন্ড ফাইল জিজ্ঞাসা করেছে, নিচের কোনটা সাউন্ড ফাইল। তো সাউন্ড ফাইল বলতে WAV, মানে ওয়েব ফাইলটা হচ্ছে সাউন্ড ফাইল। তার মানে উত্তরটা দিলে লিখে ফেলেন একবার একটু কমেন্ট বক্সে, যে হচ্ছে 93 যে সাউন্ড ফাইল বলতে সাধারণত ওয়েব ফাইলকে বোঝায়, WAV ওয়েব ফাইল। আমরা সাধারণত যে ফোনে যখন রেকর্ড করি সেটা MP3 ফরম্যাটে আসে বা ওয়েব ফরম্যাটে আসে। তার মানে হচ্ছে উত্তরটা হচ্ছে ওয়েব ফাইল। এই প্রশ্নটা নিয়ে পরবর্তী যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং হইতে থাকবে মনে হচ্ছে। মানে আইসিটির যে প্রশ্নগুলো আছে তার মধ্যে একটা প্রশ্ন নিয়ে আসলে কথা আছে, যেটা হচ্ছে টু ইনসার্ট চার্ট ইন MS এক্সেল, মানে মাইক্রোসফট এক্সেলের ভিতরে যেটা আমরা চার্ট বসাইতে চাই, তাহলে কোন শর্টকাট কিটা আমরা ইউজ করব। সাধারণত দেখবেন শর্টকাট কি নিয়ে কিন্তু প্রশ্ন আসেই, কমনলি শর্টকাট কি নিয়ে প্রশ্ন আসে, এবং সেটা এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলো এই তিনটার ভিতর থেকেই বিভিন্ন রকম শর্টকাট কি থেকে প্রশ্ন করে। এবং কমনলি দেখবেন 10টা প্রশ্নের ভিতর থেকে প্রায় একটা শর্টকাট কির প্রশ্ন দেয়। তো এখন এই শর্টকাট কির ভিতরে উত্তর আসলে 4টার একটাও না, এবং বেশ কিছু ভাবে ট্রাই করে দেখলাম যে হচ্ছে কোনোটাই আসলে হওয়ার কথা না। কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে F2, 3, 4 আছে, এখানে যদি F অন হইতো তাহলে উত্তর এটা হইতো, মানে F অন হইলে আনসার এটা হইতো, মানে আচ্ছা অল্টার F অন যদি হইতো তাহলে উত্তরটা হচ্ছে এ হইতো। কিন্তু এছাড়া মানে যেভাবে আছে এইভাবে কোনোটাই আসলে উত্তর না, কোনোটা দিয়ে চার্ট ডাইরেক্টলি ইনসার্ট করা যায় না, বাট অল্টার F অন দিলে ডাইরেক্টলি চার্ট ইনসার্ট করা যায়। তার মানে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অল্টার F। আর স্বাভাবিকভাবে শুধু অল্টার F কিন্তু কোনো শর্টকাট কি না, মানে অ্যাটলিস্ট এক্সেলের চার্ট ইনসার্ট করার কোনো শর্টকাট কি অল্টার F না।
ওকে নেক্সট কোশ্চেনে যাও। এরপরে এটা বলা হয়েছে যে বাইনারি কোড কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়, এটা সবাই জানে, যাদের বেসিক নলেজটা আছে তারা বলতে পারে, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। প্যাসকেল বা সি, এটা তো কোনো ল্যাঙ্গুয়েজই না। প্যাসকেল বা সি এগুলো হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবং ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা বাইনারি কোড মানে 0 আর 1 দিয়ে পুরো কোডিংটা আমাদের করি। তার মানে এই উত্তরটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের ভিতরে, এবং আমরা এটাও জানি যে মেশিন ল্যাঙ্গুয়েজে কিন্তু 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যায় না। এইটাও হচ্ছে এটা আরো সহজ কোশ্চেন আসছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটার উপরে আসলে বিশ্ব বর্তমানে চলছে, সারা পৃথিবী যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উপরে চলে, www, এটা আসলে কে বানাইছে, ঠিক আছে? এবং এটা বানাইছে হচ্ছে টিম বার্নার্স-লি। তিনি তার হচ্ছে ল্যাবরেটরিতে এইটা বানায়, এবং এর মাধ্যমে আসলে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন এইটাও আসলে এই টিম বার্নার্স-লির একরকম অবদান আছে, ঠিক আছে? এবং ওয়েবসাইট বানানোর বলতে যা কিছু বুঝাই সেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাই টিম বার্নার্স-লি বানাইছে, এবং তিনি হচ্ছে HTML এর জনক আর কি। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা এখানে যেটা পাইছি, এই যে এই তিনটা প্রশ্ন এখানে বলছে যে URL, এটাকে বলা হয় ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর হবে। এখানে মনে হয় বানানটা একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে লোকেটর হবে, লোকেটর, TOR হবে, হ্যাঁ, লোকেটর, লোকেশন না, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তার মানে অপশন ডি নাম্বার হচ্ছে উত্তর। বাদ বাকি গেলে ইউনিভার্সাল, ইউনিফাইড এগুলো না, উত্তরটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, লোকেশন না, মনে হয় একটু টাইপিং এ হয়তো একটু হতে পারে, লোকেটর। আচ্ছা, এইটা বলছে ওয়েব ব্রাউজার কোনটা। দেখেন ব্রাউজার থেকে দুইটা প্রশ্ন চলে আসছে, একটা হচ্ছে টিম বার্নার্স-লি থেকে, একটা আসছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর একটা আসছে হচ্ছে আবার বলছে নিচের কোনটা ওয়েব ব্রাউজার না। আমরা জানি যে ফেসবুক চালায় সেও জানে যে ফেসবুক কোনো ওয়েব ব্রাউজার না, বাদ বাকি মাইক্রোসফট, যে ফায়ারফক্স আর ক্রোম এই দুইটা হচ্ছে গুগলের, আর সাফারি হচ্ছে মাইক্রোসফটের, আর ফেসবুক হচ্ছে কোনো ওয়েব ব্রাউজার না, এটা একটা সফটওয়্যার হইতে পারে বা একটা ওয়েবসাইট হইতে পারে। তার মানে উত্তরটা হচ্ছে ফেসবুক। আচ্ছা, এর বাইরে হচ্ছে প্রসেস অফ ফাইন্ডিং এন্ড কারেক্টিং ইরর, মানে ইরর ফাইন্ড আউট করা এবং সেই ইরর কারেকশন করার প্রসেসটাকে বলা হয় ডিবাগিং। ডিবাগিং মানে হচ্ছে বাগ ডিটেক্ট করার পর সেটাকে ঠিকঠাক করা, মানে, এবং এটা হচ্ছে প্রোগ্রামিং এর টাস্ক, মানে এটা হচ্ছে ডিবাগিং। ডিবাগিং মানে হচ্ছে ফাইন্ডিং ইরর এন্ড কালেকশন। আর লাস্ট প্রশ্ন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সোশ্যালি ইন্টেলিজেন্ট হিউম্যান, সোজা কথা হচ্ছে সোফিয়া কোন দেশের, মানে এখানে অনেক বড় একটা প্রশ্ন দিচ্ছে, অত বড় প্রশ্নটা, মূল প্রশ্নটা হচ্ছে সোফিয়া কোন দেশ আবিষ্কার করে বা কোন দেশ সোফিয়া বানায়, উত্তরটা হচ্ছে হংকং। মূলত হংকংই হচ্ছে সোফিয়ার আবিষ্কারক, বা সোফিয়াকে ডেভেলপ করা হয় হচ্ছে হংকং থেকে। এই ছিল মোটামুটি আইকিউর প্রশ্ন। এখন হচ্ছে আমরা ইংলিশটা একটু দেখবো, আমাদের সুমন স্যার আসতেছেন, তিনি হচ্ছে ইংলিশের প্রশ্নটা আসলে দিবেন। হচ্ছে আমরা একটু মিলিয়ে নিতে পারো, দেখো কয়টা কি হলো। এ পর্যায়ে হচ্ছে আমরা যাব ইংলিশে। তোমার হচ্ছে সুমন স্যার এবং শাকিল স্যার এই পর্বের সলিউশন দিচ্ছে, আমরা এই দুইজন স্যারের কাছে চলে যাচ্ছি। দুইটা না, আমার আরেকটা কোথায় গেছে? দুইটা বলেন, শুরু করেন না। নসিম যেটা পাঠাইছে ডাবল ছিল না? হ্যাঁ, ডাবল ছিল, আরেকটা থাকলে ভালো হতো। ঠিক করো নাই? আসসালামু আলাইকুম, আরেকবার স্বাগতম সবাইকে। ইংলিশ কোশ্চেন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, কোনো কথা ছাড়াই, ভূমিকা ছাড়াই আমরা শুরু করতে যাচ্ছি। অনেক হয়েছে। এক নম্বর যে প্রশ্নটা ছিল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এটা সুমন স্যার বলা যায় ডিগ্রি বেসড, অর্থাৎ বলা আছে ওয়ান অফ। আমি অনেকবারই বলেছি ওয়ান অফ এর পরে নাউন সর্বদাই প্লুরাল হবে। এই জায়গায় কোনো অসঙ্গতি নাই, কিন্তু যে জায়গায় অসঙ্গতি সেটা হচ্ছে এখানে স্মলার দেয়া আছে, বাট এখানে আছে হচ্ছে আপনার দা। তো আমার মনে হয় স্যার এখানে কি স্মলার হবে না দা? আমরা সকলেই জানি যে দুইটা রুলস আছে ওয়ান অফ দিয়ে, যে ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। এটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে পড়িয়ে থাকি। আর যখন ডিগ্রির বিষয়টা আসে, আমরা জানি ওয়ান অফ এর পরে যদি কোনো ডিগ্রি ইউজ করতে হয় সেটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হয়। সেই জন্য এখানে আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। আমরা এখানে স্মলার না। উজ্জ্বল হোসেন, থ্যাঙ্কস ফর ইওর অপিনিয়ন। আসেন আমরা মারামারি শুরু করি, কেমন? চলে যাই, চলেন। 2 নম্বরে কি বলছে দেখেন, 2 নম্বর যে প্রশ্নটা, আনসার হচ্ছে এ, অপশন এ। 2 নম্বর যে প্রশ্নটা বলছে দেখেন, মাই বুক, আমার বুক, হ্যাজ বিন মিসিং। বলা হচ্ছে দেখেন আমার বই হ্যাজ বিন মিসিং, বইটা সিঙ্গুলার, এই কারণে ভার্বটা সিঙ্গুলার, এই নাম্বারে কোনো ভুল পাচ্ছি না।
মিসিং ফ্রম মাই রুম হতে, আমার রুম থেকে। আলটিমেটলি এখানে বলা আছে টিল ইয়েস্টারডে, আর ডি নাম্বারে আছে নো এরর্স। দুই নাম্বারে কোনো ভুল পাচ্ছি না, সমস্যাটা হচ্ছে সি নাম্বারে। সি নাম্বারে এর টিল না হয়ে এখানে হবে হচ্ছে আপনার আনটিল ইয়েস্টারডে। ওকে, আচ্ছা 3 নাম্বার যে প্রশ্নটা বলছে দেখেন, 28 নাম্বার যে প্রশ্নটা বলছে, দ্য ম্যানেজমেন্ট কমিটি, আমাদের যে ম্যানেজমেন্ট কমিটি আছে, এই ম্যানেজমেন্ট কমিটি কি করছে, হ্যাজ রিকোয়েস্টেড মি। আলটিমেটলি খুব ভালো করে জানেন সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্সে 2 এর আগে কিন্তু নট বসতে পারে, সেই বাক্যটাই হচ্ছে আলটিমেটলি ইনডিরেক্ট ন্যারেশনে দেওয়া আছে। দ্য ম্যানেজমেন্ট কমিটি হ্যাজ রিকোয়েস্টেড মি, আমাকে নট টু টেক এনি অ্যাকশন, কোনো পদক্ষেপ নিতে আমাকে নিষেধ করেছিল। আনলেস মানে আপনারা জানেন যদি না, আনটিল মানে ততক্ষণ পর্যন্ত না, আনটিল I didn't, এখানে I don't see all the document, এখানে আলটিমেটলি আনলেস মানেও না, যদি না, এটা ছদ্মবেশী নেগেটিভ। এরপরে আনটিল মানেও না, আমি যদি না বা না ততক্ষণ পর্যন্ত না। I see all the document, এখানে ডু নটটা হচ্ছে আমার মনে হয় যে কোনো দরকার নাই। আমি বরাবরই যে এই বিষয়টা বলে থাকি সেটা হচ্ছে, এই বিষয়টা নিয়ে ছোট্ট দুষ্টামি করা যায়, সেটা হচ্ছে এটাও নেগেটিভ বলতে পারেন। অপবিশ্বাস আর বুবলি দুইজন এক জায়গায় এক বেঞ্চে অসম্ভব, বসতে পারে না। ডাবল নেগেটিভ ইংলিশে কখনোই অ্যাকসেপ্টেড না। সো ডেফিনেটলি আলটিমেটলি এই দুটার নিচে যেহেতু আন্ডারলাইন নাই, সি নাম্বারের যে আন্ডারলাইন, আমরা ডু নটটাকে বাদ দিব, অ্যান্সার কি হবে স্যার? সি হবে। এর পরবর্তী যে প্রশ্নটা দেখেন কি বলছে, মাই আঙ্কেল ফ্রিকুয়েন্টলি, তো ফ্রিকুয়েন্টলি সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বসে আছে, ও নিজেও একটা অ্যাডভার্ব। মাই আঙ্কেল ফ্রিকুয়েন্টলি গোস যায় টু অ্যাব্রোড, আমার মনে হয় স্যার সকলেরই পারার কথা, এই কোশ্চেনটা টু অ্যাব্রোড কোনোভাবেই হবে না, কথা কি বুঝতেছেন কিনা? সো অ্যাব্রোড নিজে একটা অ্যাডভার্ব স্যার, অ্যাব্রোড এরপরে যদি বলি হচ্ছে আপনার হোম, এরা নিজেরাই হচ্ছে অ্যাডভার্ব, এদের আগে কোনোভাবেই প্রিপোজিশন বসবে না। সো আমার মনে হয় স্যার অ্যান্সার কি হবে? এ। আমেরিকা। এর পরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন 30 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে পিপুল, এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে পিপুল জেনারেলি ডু নট সাকসিড ইন লাইফ। পিপুল জেনারেলি ডু নট সাকসিড ইন লাইফ, জনগণ বা মানুষ কেউ মানে সফল হতে পারে না তাদের জীবনে, হয় না, সাধারণত হয় না। হু আর অ্যাভার্স মানে ড্যাশ হার্ডওয়ার্ক, এখানে দেওয়া আছে হচ্ছে টু, আমার মনে হয় এখানে কঠোর পরিশ্রমের উপরে অনীহা প্রদর্শন করে এই সকল মানুষ সফলতা অর্জন করে। এবং গতকালকে এই টাইপের একটা টিকটক আমি রাত 10টায় ছেড়েছিলাম, সেটা হচ্ছে আপনি যে বিষয়ের সাথে কখনোই কম্প্রোমাইজ করবেন না, খারাপ লাগাবেন না বা অনীহা তৈরি করবেন না, সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। সো এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাভার্স টু হবে। সো ডেফিনেটলি অ্যানসার হচ্ছে আমার স্যার কত নম্বর হবে? এ নাম্বার হবে। আচ্ছা স্যার আসেন আপনি একটু প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা দুইজন ভাগ করেই আমরা আনসারটা দিতে চাই, যেহেতু আমরাই যেহেতু আপনাদেরকে ইংলিশটা দেখাই বা দেখানোর চেষ্টা করি, সেই জন্য আসেন আমরা অ্যানালজি পার্টটা দেখি। অ্যানালজি এসেছে, আমরা সকলেই জানি যে বিআইবিএম ভোকাব বেসড কোশ্চেন বেশি করে, তো অ্যানালজি পার্টটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে 5টা অ্যানালজি এসেছে। কয়েন ডিনোমিনেশন, আমরা কি জানি কয়েনের মধ্যে অনেকগুলো শ্রেণী আছে বা ডিনোমিনেশন আছে, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন। ঠিক একইভাবে আমাদেরকে এটার সাথে যদি আমরা সিমিলার করতে চাই, কয়েন্ট ডিনোমিনেশন, ওকে দেখেন যদি আমরা সিমিলার নিয়ে আসতে চাই, কয়েন ডিনোমিনেশন তার মানে কি, কয়েনের অনেকগুলো শ্রেণী বা ভাগ থাকে। ঠিক একইভাবে বলতে পারি অফিসার র্যাঙ্ক, যারা অফিসার আছে তাদের বিভিন্ন র্যাঙ্ক আছে, যেমন আপনার অফিসার পদে হয়েছে, এরপরে সিনিয়র অফিসার, এরপরে প্রিন্সিপাল অফিসার। সো অফিসারদের যেমন একটা ভাগ থাকে, কয়েনেরও ডিনোমিনেশন থাকে। এরপরে যদি আমরা 32টা দেখি, সো আনসার হচ্ছে বি ফর বাংলাদেশ। এরপরে 32টা দেখেন, স্টেনজা পোয়েম, স্টেনজা মানে কি, কবিতার স্তবক, তার মানে কি পোয়েমের মধ্যে অনেকগুলা স্টেনজা থাকে। ঠিক একইভাবে অপেরাতে কি থাকে, অনেকগুলা অ্যাক্ট থাকে। ভালো করে জানেন শেক্সপিয়ারের প্রতিটা নাটকই হচ্ছে আলটিমেটলি 5 অঙ্কে বিভক্ত, নাটকে এক থাকে অর্থাৎ পর্ব থাকে। ওকে, এবার চলে আসেন 33 যদি আমরা দেখি, মিটিং মিনিটস মানে কি, ওই মিটিং এ যে বিষয়গুলো আলোচিত হয় তার কিন্তু একটা রিটেন আলোচ্যসূচি বা লিখিত ডকুমেন্টস, আমরা যেটা রিটেন ডকুমেন্টস বলতে পারি। তাহলে মিটিং এর যে বিষয়গুলো আলোচিত হবে সেটা রিটেন ডকুমেন্টস কে মিনিট বলে। ইন দ্য সেম ওয়ে সেলের যে বিষয়গুলো উল্লেখ থাকে তার রিটেন ডকুমেন্টকে কি বলে, ডিড বলে। সো আমরা সি নাম্বার আনসারটা এটা আমরা প্রিফার করতেছি। এরপরে যদি আমরা দেখি, একটু দেখেন, ওকে এই পাশে দিয়ে দেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি পরের
আরো দুইটা আমাদের অ্যানালজি পড়েছে, এবার অ্যানালজি বেশ 5টা অ্যানালজি এসেছে। দেখেন এক্সারসাইজ স্ট্রং, এবং এই কোশ্চেনগুলো কিন্তু আমরা সবাই পারি কম বেশি, একেবারে কমন। আমরা 70-80টা বা 100টার মতো অ্যানালজি পড়লেই কিন্তু এগুলা চলে আসে। সব 5টাই কিন্তু আজকের 5টা কোশ্চেনই কিন্তু আমাদের ইয়ে থেকে এসেছে, আমাদের শীট থেকে এসেছে। আসেন, এক্সারসাইজ স্ট্রং, আমরা সকলেই জানি নিয়মিত এক্সারসাইজ করলে আমাদের শক্তিটা বেড়ে যাবে। ইন দ্য সেম ওয়ে আমরা যেটা করি না সেটাই সত্য, যে আপনি যদি নিয়মিত নলেজ গ্যাদার করতে চান তাহলে কিন্তু আপনাকে রিড করতে হবে। তাহলে এক্সারসাইজে ফেসবুক না, ইয়েস, তাহলে এক্সারসাইজের মাধ্যমে শক্তি বাড়বে, আর রিড পড়ার মাধ্যমে কি বাড়বে, আমার নলেজ বাড়বে, জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সো ডি নাম্বারটা আনসার হবে। এরপর আসেন 35 নাম্বার, এক্সিবিশন। আমরা জানি এক্সিবিশন করা, প্রদর্শন করা, পেইন্টিং গুলাকে কি করতে হয়, এক্সিবিট বা প্রদর্শন করতে হয়। ঠিক একইভাবে সিম্ফনি, তার মানে কি, সিম্ফনি মানে সুর, এটা কনসার্ট। ভাই কনসার্টে সিম্ফনিকে কি করা হয়, বা গান গাওয়া হয় কনসার্টে, ঠিক একইভাবে এক্সিবিশনে কি করা হয়, পেইন্টিং গুলাকে প্রদর্শন করা হয়। সেই জন্য আমরা আনসার নিতে চাচ্ছি 35-এর এ ফর আমেরিকা। এরপরে যদি আসি, আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ এসেছে। দেখেন সব ভোকাব কিন্তু সাজিয়ে দিয়েছে, 5টা অ্যানালজি এসেছে, 5টা ইডিয়মস এন্ড ফ্রেজ এসেছে, প্রিপোজিশন থেকে এসেছে। এবার কিন্তু সিনোনিম আর অ্যান্টোনিমটা দেয়নি। বিআইবিএম এ যেটা বারবার বলে থাকি আমরা, 5টা করে গ্রামার যে টপিক তারা দেয় ভোকাবে থেকে 5টা করে কিন্তু দিয়ে দেয়। সো ইডিয়মস এন্ড ফ্রেজ, এখানেও 5টা ইডিয়মস এন্ড ফ্রেজ আছে। সো যদি 36 নাম্বারটা দেখি, টু বেগার্স ডেসক্রিপশন। বেগার্স ডেসক্রিপশন মানে কি, যেটা বর্ণনা করা যায় না, বর্ণনাতীত যেটাকে আমরা বলি, বর্ণনার মানে যেটাকে বর্ণনা করতে পারবো না। সো এটা কি বলতে পারি, বিয়ন্ড ওয়ান্স পাওয়ার টু ডেসক্রাইব অ্যাডিকুয়েটলি, মানে কি একজন ব্যক্তি পরিপূর্ণভাবে বর্ণনা করার ক্ষমতা বা ব্যর্থতাকেই কি বলতে চাচ্ছে, টু বেগার্স ডেসক্রিপশন। সেই জন্য 36-এর আনসারটা আমরা সি ফর চিটাগং, এটাকে আমরা কারেক্ট বলে আমরা গণ্য করতেছি। সো এরপরে যদি আমরা চলে আসি 37 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, টু ব্রেক দ্য আইস। এবং দেখেন এটা মজার বিষয়, এই বছরে লাস্ট যে পরীক্ষাটা হলো স্যার, ক্যাশ অফিসারের যে পরীক্ষাটা হলো রিটেন, যেটা আগামী মাসের 5 তারিখে, এটাতেও কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, জাতীয় প্রশ্ন। এটা টু ব্রেক দ্য আইস মানে কি, অনেকক্ষণ স্টপ থাকার পরে যখন কোনো কিছু আমরা শুরু করি, বক্তৃতা শুরু করা, ব্রেক দ্য আইস। আমরা বলি না আইস ব্রেকিং পার্ট চলতেছে, তার মানে কি কোনো কিছু শুরু করা, স্টার্ট কনভারসেশন। সো আনসার হবে সি ফর চিটাগং, টু স্টার্ট আ কনভারসেশন। এরপরে আসি, অল অ্যান্ড সানড্রে, এভরি পারসন। অল অ্যান্ড সানড্রে মানে কি, প্রত্যেকেই, এভরি পারসন। সো যদি আমরা দেখি, হ্যাঁ একটু উত্তর ভুল আছে এখানে, আমাদের অপশন গুলাতে ভুল দিয়ে দিয়েছে, অপশন এখানে একটাতেও নাই। অল অ্যান্ড সানড্রে মানে কি, প্রত্যেকেই, এভরি ওয়ান উইদাউট, জাস্ট এভরি ওয়ান কথাটি মনে রাখলেই হয়। আনসারটা হবে ডি অপশন। আমাদের এটা টাইপে ভুল চলে আসছে, আপনারা সকলেই জানেন। একটু দ্রুত আপনাদের সামনে কোশ্চেনটা উপস্থাপন করতে চাই। সেখানে ডি নাম্বারটাই উত্তর হবে, কিন্তু ডি নাম্বারের উত্তরটা ছিল, অপশনে ছিল এভরিওয়ান। হ্যাঁ, ফুল যেটা ছিল এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন, কোন রকম ডিস্টিংশন বা পক্ষপাতিত্ব ছাড়াই যখন প্রত্যেককে কোনো বাণী উপস্থাপন করা হয় বা প্রত্যেকেই যখন ইন্ডিকেট করা হয়, তখন আমরা অল অ্যান্ড সানড্রেই বলি। সো আনসার হবে ডি ফর ঢাকা, অপশনটাতে হবে এভরিওয়ান। এরপরে যদি দেখি 31 কি বলতেছে, টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাউ। ভাই মানে কি, লাঙল, প্লাউ মানে কি, লাঙল। আমি যখন লাঙল ধরবো, তাহলে কি জিনিসটা খুব কঠিন একটা ব্যাপার। আমরা সকলেই জানি কৃষকরা খুব বেশি পরিশ্রম করে, তারা হার্ড ওয়ার্ক করে, অনেক বেশি পরিশ্রম। সো এটাকে কিন্তু ওটাই বোঝাইতে চাচ্ছে, টু পুট ওয়ান্স হ্যান্ড, একজনের হাত যখন লাঙলে থাকবে, তার মানে কিন্তু বাসাধন তোমাকে এবার পরিশ্রম করতেই হবে। মানে কি, কষ্টসাধ্য, দায়িত্ব কাঁধে নেওয়া বা কষ্টসাধ্য কোনো কিছু। ইয়েস, টু টেক আ ডিফিকাল্ট টাস্ক, একটা ডিফিকাল্ট কাজ করা, এটাকে আমরা কি বলে থাকি, টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাউ। সো আরো একটা আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ আছে, আমরা যদি সেটা একটু দেখি, 40 নাম্বার কোশ্চেনটাকে যদি আমরা একটু দেখি, টু ড্রাইভ হোম। এটা স্যার একটু বলেন, টু ড্রাইভ হোম মানে, আচ্ছা টু ড্রাইভ হোম এটা হলো কোনো কিছুর উপরে গুরুত্ব আরোপ করা, এমফাসাইজ করা, সেটাকে আমরা বলে থাকি টু ড্রাইভ হোম। এটাকে একটু গুরুত্বের সাথে নাও, তোমাদেরকে বারবার বলি জবের জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ, টু ড্রাইভ হোম তার মানে কোনো কিছুর উপরে গুরুত্ব আরোপ করা, টু emphasize on residence, তার মানে কি, যে হলো শুধু বাসার বা এটাকে কি একটা সুন্দর ওয়ার্ড আছে, যে বাসার প্রতি যার ভালোবাসা অনেক বেশি, কখন আমি বাড়িতে ফিরবো, এই জাতীয় কোনো কিছু। আচ্ছা, চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং এসেছে কিন্তু 3টা স্পেলিং। হ্যাঁ, সো স্পেলিং 3টা আমরা সকলেই জানি। বিআইবিএম এর ফেভারিট 2টা টপিক হলো স্পেলিং একটা, আর একটা প্রিপোজিশন, আর একটা আছে অ্যানালজি। এই 3টা তারা অনেকটাই দেয়। আর একটা ফেভারিট টপিক সেটা এবার আসে নাই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা কিন্তু অনেক ফেভারিট বিআইবিএম এর। সো আসি আমরা
আমরা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স স্পেলিং যদি দেখি অ্যাপ্রোচড, এই স্পেলিংটা আমি আপনাদেরকে একটা কথা বলি, স্পেলিং করার সময় আপনারা যে কাজটা করবেন অপশন দেখবেন না, কারণ যখনই আপনি 4টা অপশন দেখবেন তখন কিন্তু আপনি বিউইল্ডার্ড বা পাজলড হয়ে যাবেন। এই জন্য আগে যেমন অ্যাপ্রোচড, আমি যখন স্পেলিংটা কারেক্ট করেছিলাম আমি কিন্তু আগে নিজে নিজে স্পেল করেছিলাম যে কি হইতে পারে APPROACHED, সো কোথায় আছে ডি ফর ঢাকা, APPROACHED অ্যাপ্রোচ। আপনারা যদি কোশ্চেনে লিখতে পারেন স্পেলিংটা, এটা কিন্তু ভালো, যখনই 4টা দেখবেন তখন কিন্তু কনফিউজড হয়ে যাবেন। এরপরে ম্যাথমেটিক্স কমন একটা জিনিস, আমরা সকলেই জানি ম্যাথ, এটা লিখতে গিয়ে কিন্তু অনেকে ভুল করে, ম্যাথের শেষে ই হয় না, শুধু ম্যাথ তখন কিন্তু MATH, আর যখন ম্যাথমেটিক্স তখন কি হবে MATHE, সো এই ইটা নিয়ে আপনাদের গ্যাঞ্জাম বাদে। ম্যাথের ক্ষেত্রে ই হয় না, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ই হয়, সো আনসারটা কোনটা নিব MATHEMATICH, ম্যাথমেটিক্স। এটা একটু মাথায় রাখবেন, কিন্তু অনেকে ম্যাথের সাথে ই দিয়ে দেয়, নো হবে না। সো আমরা 41-এর আনসারও ডি, 42-এর আনসারও ডি। এবার যে 43 দেখি, সার্ভাইলেন্স, সার্ভাইলেন্স SURVEILLANCE, ডাবল এলটা এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। সো আমরা আনসার কোনটা নিব আমরা SURVEILLANCE, সি ফর চিটাগংটা আনসার। সো এরপরে আমরা যাই স্যারকে একটু, না স্যার বলেন আমি আছি। শাকিল স্যার থাকলেই ভালো লাগে, হ্যাঁ, সাহস বেড়ে যায়। আপনার নারেশন থেকে প্রশ্ন, প্রথমটা ছিল নারেশন। দেখেন আমি আপনাদেরকে জাস্ট লাস্ট যে আমাদের ক্যাশ অফিসারে বারবার চলে আসার কারণ ক্যাশ অফিসারের পরীক্ষাটা তো গত মাসে কিছুদিন আগে হলো, এই জন্য আর কি গত মাসে হলো। সো ক্যাশ অফিসারে কিন্তু ভয়েস এবং নারেশন থেকে কোনো কোশ্চেন হয়নি। তখন আমি কিন্তু বলেছিলাম যে BIBM ভয়েস এবং ন্যারেশন থেকে একটা একটা করে কোশ্চেন দেবে না, এটা হইতে পারে না। একটা একটা করে না দিলেও ভয়েস এবং ন্যারেশন এই দুইটা টপিকের যে কোনো একটা টপিক থেকে কোশ্চেন পড়বেই, এই জন্য আপনারা ভয়েস এবং ন্যারেশনটা একটু ভালো করে দেখবেন। সো আজকে ন্যারেশন থেকে দুইটা কোশ্চেন এসেছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এবং দুইটাই বেশ সহজ। আমরা যদি প্রথমটা দেখি, মাই ফ্রেন্ড সেইড টু মি, আমার ফ্রেন্ড আমাকে বলেছিল, হ্যাজ ইওর ফাদার রিটার্ন ফ্রম চট্টগ্রাম, তোমার বাবা কি চিটাগং থেকে বা চট্টগ্রাম থেকে ব্যাক করেছে। সো এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আমরা সকলেই জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্বটা কি হয়, আস্কড ইউজ করতে হয় অথবা এনকোয়ার্ড ইউজ করতে হয়, এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, আরেকটা বিষয় আছে এখানে যে আপনারা সব সময় মনে রাখবেন, রিপোর্টেড স্পিচ সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। সো আমরা যদি একটু দেখি, দেখেন আনসার হলো কোনটা, বি নাম্বারটা যদি দেখি, মাই ফ্রেন্ড আস্কড মি, আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করেছিল আমাকে, ইফ যেহেতু অক্সিলারি ভার্ব আছে তাহলে ইফ হবে, ইফ মাই ফাদার সাবজেক্ট, আর এটা যদি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, এই জন্য হ্যাড রিটার্ন ফ্রম চিটাগং। সো বি ফর বাংলাদেশ, এটাই ঠিক আছে। সো আপনাদের সাথে কোনো কিছু যদি আমাদের কনফিউশন তৈরি হয় প্লিজ একটু বলবেন আমাদেরকে, হ্যাঁ। আচ্ছা, একটু কমেন্টস করবেন, ভালো লাগবে, আর এটা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, এরপরে আপনাদের শুভ্র স্যার ম্যাথ সলভ করবেন। সো আপনারা সকলেই জানেন উনি ম্যাথের বস। সো আমরা আসি 45 নাম্বারটা। হি সেইড, সে আমাকে বলেছিল, হোয়াট আ বিউটিফুল সিন, কত সুন্দরী না একটা দৃশ্য। সো এটা ছিল আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এই প্রথম BIBM এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কোনো ন্যারেশন দিয়েছে। দেখেন এর লাস্টে কিন্তু কিছু অংশ মিসিং আছে, মিসিং না, এটা অ্যাকচুয়ালি অমিট করে রাখে যাতে আপনারা পাজলড হয়ে যান। এখানে ছিল হোয়াট আ বিউটিফুল সিন ইট ইজ, এই জিনিসটা কিন্তু এখানে মিসিং ছিল, কারণ আমরা সকলেই জানি ভার্বটা উজ্জ্ব আছে, এটা মিসিং বলবো না, মিসিং বলা কোশ্চেনটাই কিন্তু এমন ছিল, এটাকে মেনশন করে নাই। এমন অনেক কিছুই মেনশন করে না যাতে আপনারা পাজলড হয়ে যান এবং আপনাদের জবটা যাতে না হয়, কারণ তারা কোশ্চেন করে কিন্তু আপনাকে জব দেওয়ার জন্য না, জব না দেওয়ার জন্য, ভুল করানোর জন্য। সো লাস্টে কিন্তু এখানে ইট ইজ কথাটি ছিল। সো আমরা সকলেই জানি ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। সেই জন্য যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা রিপোর্টিং ভার্ব এক্সক্লেইমড থাকে বা এক্সক্লেইমড উইথ জয় বা এক্সক্লেইমড উইথ সরো, এগুলা উল্লেখ করা থাকে। সো আমরা অন্ডারডও থাকে এটা। সো আমরা একটু দেখি এখন, হোয়াট আ বিউটিফুল সিন ইট ইজ, তাহলে ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট, ইট ওয়াজ হবে। সো কোথায় আছে সেটা একটু দেখি আমরা, হি এক্সক্লেইমড, what a beautiful, exclaimed এর পরে that হবে, হ্যাঁ, he exclaimed that what a beautiful scene it was, এই যে ডি নাম্বারটা, he exclaimed that it was a very beautiful scene। ওই যে আপনাকে কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এজন্য ইট ইজ, কিন্তু এখানে ইট ইজ এর পরিবর্তে ইট ওয়াজ ইউজ হয়েছে। ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সিন, হোয়াট অথবা হাউ থাকলে অবশ্যই ভেরি আসবে, ভেরি আসবে, অবশ্যই ভেরি আসবে। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা মিনিং হচ্ছে চেঞ্জ দ্য স্ট্রাকচার, নট চেঞ্জ দ্য মিনিং। মিনিং, আপনি যদি বলেন হি সেড হোয়াট ইজ বিউটিফুল,
সেনেটে, এটা কতই না সুন্দর। সো এই কতই না লাগতে হলে অবশ্যই আপনাকে কি রাখতে হবে, মডিফায়ার ইউজ করবো আমরা, ভেরি রাখতে হবে। না হলে অনেকেই কিন্তু বি নাম্বার অপশনটা দিয়েছে স্যার, আপনার এই কথাটার জন্যই কিন্তু জিনিসটা আরো বেশি ক্লিয়ার হলো। অনেকেই বি নাম্বার অপশন দিয়েছে, না, B কিন্তু হবে না। ভেরি থাকাতে এইটা কিন্তু ডি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট হোয়াট এবং হাউ থাকলে ভেরি হবে। অবশ্যই ভেরি হবে। ওকে, সো চলে আসেন আমাদের ন্যারেশনের দুইটা পার্ট, এরপরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এসেছে। আপনারা জানেন ক্যাশ অফিসারও 5টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এসেছিল, এবং এবার যে অফিসার আরসির পরীক্ষাটা হলো রুরাল ক্রেডিট, এটাতেও কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিল। সো আরো একটা দুইটা পরীক্ষা সামনে যে আপকামিং এক্সাম আছে, এখানেও কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকার সম্ভাবনা অনেক বেশি, একটু মাথায় রাখবেন আপনারা। আচ্ছা, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা আমাদের পেজে আমাদের চলাকালীন সময় আমাদের আর কি অনেকেই আপনারা জানেন ব্যাংকের প্রস্তুতি বিষয়ক প্রতিষ্ঠান আছে। সো তারা আমাদের পেজে, আমরা কখনো অন্যদের পেজে করি না, যেহেতু আমরা সমধর্মী প্রতিষ্ঠান। সো আল্লাহর রহমান ইচ্ছে আমাদের যথেষ্ট আপনাদের আস্থা আমরা অর্জন করতে পেরেছি, আপনাদের ভালোবাসা অর্জন করতে পেরেছি। এই জন্য আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের আমরা পেজে কখনোই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা প্রকাশ করি না। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক যে আমাদের ক্লাস হচ্ছে তারা দিচ্ছে। যাই হোক, এটা আপনারা যেহেতু আমাদের গুলো দেখছেন, আমাদের সেশনটি এনজয় করতেছেন, অবশ্যই আপনারা আমাদেরকেই আমাদের উপরে আস্থা রেখেছেন। সো এটা বলার কিছু না, আমরা চলে আসি, আমরা কোশ্চেন সলভে চলে যাই। দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট উইল বি ড্যাশ স্কলারশিপ, ওই ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কি করা হয়েছে, স্কলারশিপ ড্যাশ করা হয়েছে। এখন দেখেন অনেকেই কিন্তু এটা আপনারা রেওয়ার্ড দিয়েছেন, কিন্তু আনসার হবে কিন্তু অ্যাওয়ার্ডেড। আমরা কি জানি, যখন কোনো পুরস্কার দেওয়া হয়, ক্রেস্ট দেওয়া হয়, এগুলাকে কিন্তু আমরা অ্যাওয়ার্ড বলে থাকি। আর যখন আপনাদেরকে কি দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, রিটার্ন দেওয়া হয়, সেটাকে কিন্তু আমরা রিওয়ার্ড বলে থাকি। সেখানে স্কলারশিপ এটা কিন্তু একটা প্রাইজ বলতে পারেন আপনারা, সেই জন্য এখানে রিওয়ার্ডেড বললে হবে না, এটাতে অ্যাওয়ার্ডেড বলতে হবে। সো আনসার হবে বি ফর বাংলাদেশ। এবার 47 আসি। মাই মাদার অলওয়েজ কেপ্ট ড্যাশ ক্যাশ। আচ্ছা, এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা ছিল, ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা আসে নাই। মাই মাদার অলওয়েজ কেপ্ট, আমার মা সর্বদাই রাখতো ড্যাশ পরিমাণ টাকা রাখতো, ডে টু ডে এক্সপেন্স। ডে টু ডে এক্সপেন্স পরিচালনার জন্য আমার মা কোন পরিমাণ টাকা রাখতো। সো অল্প বা অপ্রতুল বা সামান্য, যতটুকু প্রয়োজন ততটুকুই বুঝাইতে কি ইউজ করা হয়, পেটি ক্যাশ। পেটি, পেটি মানে কি অল্প পরিমাণ টাকা। সো আনসার হবে ডি ফর ঢাকা। এবার আসুন 48, দ্য ফার্ম ইজ ড্যাশ হেভি লসেস, এই ফার্মটা অনেক লস খেয়েছে ডিউ টু রং পলিসিজ, রং পলিসির কারণে এই ফার্ম কি হয়েছে, অনেক বেশি পরিমাণ লস করেছে। সো কোনো কিছু করার ক্ষেত্রে, লস করার ক্ষেত্রে আমরা মেকিং বলবো না, আমরা এখানে ইনকার বলবো। ইনকার মানে ঘটানো। খারাপ যখন কোনো কিছু হয় সেখানে আমরা ইনকার ইউজ করে থাকি। ইনকার, খারাপ যখন কোনো কিছু আউটকাম ঘটায় আমরা সেটাকে আমরা ইনকার বলে থাকি। যেহেতু এখানে লস হয়েছে, এটা নেগেটিভ একটা বিষয়, এই জন্য আমরা ইনকার ইউজ করবো, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সো মেকিং, অনেকে মেকিং দিয়েছে, নো, এখানে ইনকারিং হবে, ইনকার। ওকে মাই ডিয়ার, আর দুইটা কোশ্চেন আছে, এরপরে আমাদের শুভ্র স্যার ম্যাথের পার্টটা দেখাবেন। সো দেখেন, আমরা যদি 49টা একটু দেখি, টু প্রমোট ট্রেড, ট্রেডটাকে প্রমোট করার জন্য ইট ইজ নেসেসারি, এটা খুবই প্রয়োজন ফর দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য খুবই প্রয়োজন, টু ড্যাশ রেস্ট্রিকশন অন এক্সপোর্ট, এক্সপোর্টের যে রেস্ট্রিকশন গুলো আছে বা যে সীমাবদ্ধতা গুলো আছে সেগুলাকে কি করতে হবে, মিনিমাইজ, রিডিউস, কমাইতে হবে। সো রিডিউস হবে এখানে, রিডিউস মানে কি, কমানো। এরপরে চলেছেন 50, দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহই নেই যে ওয়ান হ্যাজ টু কিপ ড্যাশ উইথ দ্য চেঞ্জিং টাইমস, এই একজনকে কি করতে হবে, পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাল মিলিয়ে না চললে আপনি সভ্যতা থেকে ছিটকে পড়বেন। সো তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কি বলি আমরা, কিপ পেস উইথ, এটা হলো আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজও আমরা বলতে পারি, আবার কিন্তু আমরা গ্রুপ ভার্বের মধ্যেও এটা আমরা দিয়েছি, কিপ পেস উইথ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো এই ছিল আমাদের ম্যাথের পার্টটা, সরি ইংলিশের পার্টটা। এবার আমাদের ম্যাথের পার্টটা শুরু হবে। ম্যাথ পার্টটা একটু আগে অন করে দিই, ওদেরকে ডাকেন, আমি নিয়ে এসেছি। ঋষি, একটু ম্যাথ পার্টটা দিয়ে দাও। আচ্ছা, এই ছিল আমাদের ইংলিশের কোশ্চেন, একটু প্লিজ বলবেন কে কেমন পেয়েছেন ইংলিশে 25টা কোশ্চেনের মধ্যে কার কত মার্ক। আজকে কিন্তু আমাদের স্টুডেন্টরা তাদের অবশ্যই এখানে মিনিমাম 20 পাওয়া উচিত, কারণ জেনারেল গুলা সবই কিন্তু এগুলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও, এবং সবই কিন্তু আমাদের শীট। আমরা বারবার যে আপনাদেরকে এমফাসাইজ করি, টার্নিং পয়েন্টের শীটগুলোর প্রতি আপনারা গুরুত্ব আরোপ করেন। কিসের জন্য, দেখেন যারা শীটগুলো পড়েছেন, আজকের ম্যাথ বলেন, ইংলিশ বলেন, আমি এই দুইটা পার্ট দেখেছি, এবং আইসিটি এই 3টা পার্টের কোশ্চেন আমি দেখেছি। বাংলা এবং জেনারেল নলেজ নেসেসারি, যেহেতু পড়াই জেনারেল নলেজ, তাতে কোনো সন্দেহ থাকার কিছু নেই। সো এগুলা কিন্তু আমাদের শীট থেকেই কমন, সেই জন্য ব্যাংকের প্রস্তুতির জন্য আপনারা টার্নিং পয়েন্টের শীট এবং ক্লাস এই দুইটার উপরে আস্থা রাখতে পারেন। সো এখন আমাদের তাহলে ম্যাথ পার্টের সলিউশনটা হবে, শ্রদ্ধেয় শুভ্র স্যার ম্যাথ পার্টের সলিউশনটা করাবেন।
তোমার মুখার্জি কি না দেনি তাহলে এতক্ষণ কি ম্যাথ পার্টটা এখন আসে নাই, আসছে তো মনে হয় তাহলে আইসিটিটা শেষ করে ফেলো। আইসিটি তো শেষ করছে আইসিটি শেষ তো, বাংলা শেষ, বাংলা হয়েছে। বাপ্পি ভাইকে বাংলা পার্টটা শেষ করে দিতে বলি। তাহলে এতক্ষণ কি করলো তুমি? আচ্ছা আমি দেখতেছি আমাদের ম্যাথের পার্টটা এখন আসে নাই, আমরা মিলে just দেখো। বাংলা পার্টটা এখন দেখে দিই, বাংলা পার্টটা কি বলতেছে। 4 থেকে 34 নেমে আসছে। আচ্ছা। আমরা একটু দেখি, যেহেতু বাংলা শেষ আসে নাই, ম্যাথটা আসে নাই, ম্যাথ পার্টটা দিতে তাহলে বাংলাটা তাহলে করে দেখ। হ্যাঁ, দে তো। এই ভালো করে দেখো। এই ম্যাথ পার্ট দেওয়া এখনো কি নামাই দেখালে তুমি? আচ্ছা কয়টা হয়েছে? আমি তো তোমাকে বললাম বাংলাটা দাও। আচ্ছা তো শুরু। বাংলাদেশে না ভাইয়া? আচ্ছা বাংলা সমাধান করে এই যে বাংলা হয়ে গেছে স্যার, 1 2 ব্যাপারে। এখন চমৎকার ভাবে আমরা বাংলাটা সমাধান করছি। দেখেন 1 নম্বর, ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ কোনটি? এটা কিন্তু অনেকের পারা উচিত। দেখেন এই কই 4 নম্বর, অপশন 4, মুসলিম মানস ও বাংলা সাহিত্য। এটা কলম কই ভাইয়া? কলমটা এনে দাও তো এই জায়গায়। আবার দেখি আমরা একটু, সেটা হচ্ছে ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ কোনটি? এই যে 4 নম্বর অপশন, চমৎকার ভাবে মিজান স্যার আপনাদের পড়াইছে, ঠিক আছে? এই ক্লাসে আমিও ছিলাম। দেখেন মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। আচ্ছা 2 নম্বর দেখেন, নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন? এটা হচ্ছে তটিনী হবে, তটিনী। দাঁড়ান ভাইয়া, এটা এই যে 2 নম্বর, নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন? এটা হচ্ছে তটিনী, তটিনী। চমৎকার ভাবে তটিনী। ভাই আর একটু বলবেন নাকি আপনি? আচ্ছা 3 নম্বর, ওকে 3 নম্বর দেখেন, উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি, এই বাক্যের দরখাস্ত শব্দটি হচ্ছে কি বলেন? একটু কমেন্টসে জানান, 2-1 একটু কমেন্টসে জানান। উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি, এই বাক্যটি দরখাস্ত শব্দটি কি আসলে? এখানে তো হচ্ছে দর কিন্তু নিজে একটা উপসর্গ। কি হবে ভাই তাহলে? দর বলেন। নিজে একটা উপসর্গ, তার মানে উত্তরটা হচ্ছে উপসর্গযুক্ত শব্দ। উপসর্গযুক্ত শব্দ। ফাইন, দেখেন অনেকের কিন্তু হয়েছে, ঠিক আছে? এরপর দেখেন 4 নম্বর আমরা একটু যাই। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, বাক্যটি কি? বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য, বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য, ঠিক আছে? 5 নম্বর, আমরা ধুমধারাক্কা ক্যান্সার দিয়ে যাচ্ছি। এরপরে চমৎকার ভাবে এর ব্যাখ্যা হবে পরে, অনেক পরে ক্লাসে। মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন হচ্ছে 1, মনোজক্রম, মনোরম। এরপর হচ্ছে 6 নম্বর দেখেন, কুশীলব শব্দের অর্থ, এটা পারা উচিত, অভিনেতা। কুশীলব অভিনেতা, এটা মনে হয় না, কুশীলব অভিনেতা ভাইয়া, কুশীলব হচ্ছে অভিনেতা, ঠিক আছে? এরপরে আসেন 7 নম্বর, স্থিতিথি। স্থিতথি শব্দের অর্থ কি? এই যে স্থির বুদ্ধি সম্পন্ন। মৃত্তিকা দিয়ে তৈরি, এর বাক্য সংকোচন কোনটা? এটা আপনাদের পারা উচিত, বলেন। মৃত্তিকা দিয়ে তৈরি, এর বাক্য সংকোচন কি হবে? মেঠো হবে, মনময় হবে, মিনময় হবে, চিন্ময় হবে? কোনটা? মৃত্তিকা দিয়ে কি হবে? অবশ্যই কি বলেন? মিনময়। মৃত্তিকা দিয়ে হচ্ছে মিনময়। আচ্ছা, এরপরে আমরা যাই 9 নম্বরে, দেখি 9 নম্বরটা কি বলছে। অনেকেই পারতেছে, দেখছেন? এই যে প্রতিমা, তারপর হচ্ছে রবিউল্লাহ, জুয়েল ভাই, বিউটি বড়ুয়া, অনেকেই কিন্তু চমৎকার পারতেছে। যা নিন্দার যোগ্য নয়, যা নিন্দার যোগ্য নয়, একটু অ্যান্সার করেন। যা নিন্দার যোগ্য নয় কি বলেন? অনিন্দ। এরপর 10 নম্বর, কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না? চোখের পর্দা হয়, চোখের মণি হয়, চোখের বালি হয়, তাইলে বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না হচ্ছে চোখের জল। চোখের জলের কোনো বাগধারা নাই, ঠিক আছে?
চোখের জলের কোনো বাগধারা নাই। ওকে, এরপর আসেন 11 নম্বর, ভিটায় ঘুঘু চড়ানো। এর অর্থ কি? ভিটায় ঘুঘু চড়েছে মানে আমার সব সর্বনাশ হয়ে গেছে। দেখেন, ভিটায় ঘুঘু চড়ানো মানে হচ্ছে সর্বনাশ করা। 12 নম্বর, এইটা আপনাদের জন্য, সবাই অ্যান্সার করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন? এটা অ্যান্সার করেন। আমি জাস্ট 10 সেকেন্ড সময় নিলাম, কে কে পারে দেখি। না ভাইয়া, হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন? আর এইটা যে বলছেন স্টুডেন্ট, দেখি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এই যে সবাই কিন্তু পারছে। মানিক ভাই দেখেন আপনি পারলেন না কিন্তু। অসংখ্য ধন্যবাদ। ওমর ফারুক ভাই, রনি মজুমদার, এমডি রবিউল্লাহ আপনার হয়েছে। জুয়েল পারভেজ ভাই আপনার কিন্তু হয় নাই। আচ্ছা, 12 গ যারা অ্যান্সার দিচ্ছেন চমৎকার ভাবে হয়েছে। দেখেন এটার অ্যান্সার হবে করুণা কণা গুপ্তা, 12 নম্বর। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক ছিলেন করুণা কণা গুপ্তা। এরপর আমরা যাই 13 নম্বর। 13 নম্বর কোনটা আপনারা অ্যান্সার করলেন একটু জানি আমরা। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কোন ভাষায়? বলেন। পর্তুগিজ ভাষায়, ফরাসি ভাষায়, ইংরেজি ভাষায়, সংস্কৃত ভাষায়? কোনটা? একটু দেখি অ্যান্সার করেন। আব্দুর রব ভাই, চমৎকার। আব্দুর রব ভাইকে অসংখ্য ধন্যবাদ, প্রথমে অ্যান্সার করছে পর্তুগিজ। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। ওকে, এরপরে আমরা যাই 14 নম্বরে। ঠিক আছে, 14 নম্বরটা একটু দেখি। এগুলোর কিন্তু চমৎকার ব্যাখ্যা সহকারে আপনাদের জন্য সলভ ক্লাস দিব আমরা। হ্যাঁ, আপাতত অ্যান্সারটা মিলিয়ে দিচ্ছি আমরা। 14 নম্বর দেখেন, জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা? জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা? 14 নম্বর অ্যান্সার করেন। 14তে কি দিচ্ছেন অ্যান্সার আপনারা? 13 এক, ঠিক আছে। 14 লেখেন। 14 নম্বর হচ্ছে জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা? প্রমোদ চৌধুরী, অতুল চন্দ্র গুপ্ত, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, মনোজ গুপ্ত? কোনটা বলেন? 14। এই যে একটা ভাই চমৎকার অ্যান্সার দিয়েছে, সাথে সাথে একটা দিদিও দিছে, দীপা সরকার। ওকে, তাইলে 14 নম্বর হচ্ছে সিতে বলেন, সিতে কানাডা, সি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখেন আপনারা কিন্তু অনেকগুলো পারছেন বাংলায়। বাংলা কিন্তু মোটামুটি ভালোই সহজ করছে। হ্যাঁ, এরপরে আমরা আসি একটু 15 নম্বরটায়। 15 নম্বর কি বলছে বলেন? 15 নম্বর বলছে কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? এটা দেখি আপনারা কোনটা অ্যান্সার দিবেন। এই নম্বর হচ্ছে সকল লোকেরাই ক্ষমা প্রার্থনা করেছিল, সে কোর্টে সাক্ষ্য দিয়েছে, আমি কোর্টে সাক্ষী দিতে যাচ্ছি, আমি আসিতে থাকবো। কোনটা দিচ্ছেন আপনারা? 15 নম্বর। 15 নম্বর হচ্ছে বি। 15 নম্বর বি। একজন দিছে ভাই জিল্লাল হোসেন সৌরভ ভাই, জিল্লাল হোসেন সৌরভ ভাই 15 নম্বরে কি দিচ্ছেন? 15 নম্বর হচ্ছে দেখেন এটা হচ্ছে বি নাম্বার। বিতে হচ্ছে বুক। এই যে সে কোর্টে সাক্ষ্য দিয়েছে, এটা হচ্ছে সঠিক আনসার। কোন বাকি সবগুলো একটু ভুল আছে। ওকে, 16 নম্বর একটু যাই আমরা দেখি। 16 নম্বর কি বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন? 16 নম্বর একটু অ্যান্সার করেন প্লিজ। 16 নম্বরটা দেখি কার কার হইছে, আমাদের কোন ভাই বোনের হইল 16 নম্বরটা। 16 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন? বলেন। 16 কত? 15 খ। 15 খ ঠিক আছে। 16 হলো সত্যেন্দ্রনাথ বসু। ফাইন, চমৎকার। এই ভাইটার নাম আমি একটু বলতে চাই, কে অ্যান্সারটা দিল? রকি শেখ। রকি শেখ ভাইটা সঠিক অ্যান্সার দিয়েছেন, সত্যেন্দ্রনাথ বসু। 16 নম্বর। ওকে, এরপরে আমরা যাব 17 নম্বর। 17 নম্বর দেখি আপনারা কেমন পারলেন। 17 নম্বরটা এই যে 17 নম্বর দেখেন। 17 নম্বর কি বলছে?
জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দেন কে? 17 নম্বর হচ্ছে জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দেন কে? কত দিছেন? 17 কত বলেন? 17 সি শিহাবউদ্দিন, শিহাবতাজ হালদার, জিল্লাল হোসেন, সৌরভ ভাই আপনাদের হয় নাই। 17 সি হয় নাই। 17 রাইট অ্যান্সার বলেন। প্রতিমা মুখার্জি তুলি 17 হয় নাই। 17 নম্বর মজা করলাম, সবারই হয়েছে। 17 নম্বর সি। হ্যাঁ, বুদ্ধদেব বসু। চমৎকার, অসংখ্য ধন্যবাদ সকলকে। 17 কিন্তু সি। আমি এমনি একটু মজা করলাম আপনাদের সাথে, ঠিক আছে। এরপরে আসেন 18 নম্বর আমরা একটু দেখি। হর রোজ, হর কিসিম, হর হামেশা, এই হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? হর রোজ, হর কিসিম, হর হামেশা, এই হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? 18 নম্বর অ্যান্সার করেন। 18 নম্বর বলেন। পূর্ণ অর্থে, আধা অর্থে, প্রত্যেক অর্থে, মধ্যস্থ অর্থে, কোনটা? বাহ, চমৎকার, সবগুলো দেখছেন কি সুন্দর সবাই। প্রত্যেক অর্থে, রাইট। এটা হচ্ছে প্রত্যেক অর্থে, চমৎকার ভাবে। ওকে, এরপরে দেখেন আমরা একটু যাই 19 নম্বরে। বর্ণ হচ্ছে কি বলেন? বর্ণ হচ্ছে, এই অ্যান্সারটা করেন, তারপর সবগুলো আমি ধুমধারাক্কা বলে দিব। বর্ণ হচ্ছে কি বলেন? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বিতে হচ্ছে বুক মানে বই, বিতে বই, ধ্বনি নির্দেশক প্রতীক। এরপরে 20 নম্বর ধুমধারাক্কা বলে দিচ্ছি। কোনটি শুদ্ধ বানান? 1 নম্বর সর্বাঙ্গীন। এরপরে আমরা 21 নম্বরে যাব। আমরা কিন্তু এরপরে ম্যাথের অ্যান্সার দেখবো চমৎকার ভাবে শুভ্র স্যারের। আপনারা কিন্তু ম্যাথের অ্যান্সারটা মিলিয়ে ফেলবেন, ঠিক আছে? আপনারা ম্যাথের অ্যান্সারটা চমৎকার ভাবে মিলিয়ে ফেলবেন। এরপরে 21 নম্বর দেখেন, এই যে আমাদের চেনা লোক, এই বাক্যে চেনা কোন পদ? বিশেষণ। এই বাক্যে চেনা হচ্ছে বিশেষণ, দেখেন এই যে বিশেষণ। 22 নম্বর অপরিবর্তনীয় শব্দকে কি বলে? অব্যয়। 3 নম্বর মানুষও, বাক্যটিতে রয়েছে কি? মানুষও। একজন বলে না যে দোয়া করেন, মানুষও ভালো থাকো, এটা হলো উপদেশ, ঠিক আছে। 24 নম্বর সে পুরস্কার পেয়েছে, বাক্যটিতে কোন ধরনের বর্তমান কাল প্রকাশিত হয়েছে? 3 নম্বর পুরাঘটিত। কোনটি দেশি শব্দ? আমরা সবাই জানি ধান দেখি, সব দেশি শব্দ। ওকে, এই শুভ্র স্যার চলে আসতেছেন চমৎকার ভাবে, ম্যাথের অ্যান্সার গুলো আমরা মিলিয়ে ফেলবো। ওকে স্যার, চলে আসেন প্লিজ। থ্যাংক ইউ বাপি ভাইকে। আমরা সুন্দর করে বাংলার সলিউশন গুলো পেয়ে গেলাম। এবারে আমরা একটু ম্যাথের সলিউশন গুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা বের করে নিই। হ্যাঁ, আছে পেন আছে। এই কার কয়টা হচ্ছে সবাই একটু কিন্তু চেক করেন, ঠিক আছে? একদম এই সেশনের শেষে কিন্তু আপনারা ডেফিনেটলি আমাদেরকে একটু জানাবেন যে কার কয়টা হচ্ছে, এবং একদম শেষে কিন্তু আমরা একটু কাটমার্ক কত হইতে পারে, মানে এইটার একটা অ্যানালাইসিস আমরা করব যে কত হইলে মোটামুটি আপনি একটা সেফ জোনের মধ্যে থাকতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু ওয়েট করি, আমরা খালি কোশ্চেনটা একটু বের করে নিয়ে আসি। কারণ যে কোশ্চেনগুলো পাওয়া যাচ্ছিল, কোশ্চেনের বিশেষ করে ম্যাথের কোশ্চেনের ডাটাগুলো হচ্ছে এত ছোট ছোট টাইপের, সূক্ষ্ম টাইপের ডাটাগুলো ছিল, একদম দেখাটা একটু মনে হয় কষ্টকর হয়ে যাচ্ছিল একটু। আপনারা অলরেডি কাউন্টডাউন করে ফেলেন যে আপনাদের কতগুলো অলরেডি হয়ে গেছে, আপনারা একটু কাউন্টিং করে ফেলবেন কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু প্রথম কোশ্চেনের দিকে চলে যাই, দেখি আমাদের প্রথম কোশ্চেনে কি ছিল। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন অলরেডি দেখা যাচ্ছে। চলেন আমরা একটু চটফট এই জায়গাগুলো দেখার চেষ্টা করি। পুরো ক্যালকুলেশন গুলো দেখবো না আমরা, কিন্তু মূল জায়গাটা দেখবো এবং সলিউশনের অ্যান্সারটা কত হইতে পারে সেটা নিয়ে কাজ করব। তাহলে কোশ্চেনে বলতেছিল 1/3 + 1/3 ইকুয়ালস হাউ মেনি 12। এখন দেখেন 1/3 এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে প্লাস করে নিতে হবে। আচ্ছা, এক মিনিট একটু।
1/3 প্লাস হচ্ছে 1/3 ইকুয়াল মানে হচ্ছে সমান হাউ মেনি টাইমস, কত গুণন হবে আমরা জানি না মানে হচ্ছে x। তারপরে কি বলছে 12, এই জায়গাটা হচ্ছে একটা ঝামেলা। 12 মানে অনেকে মনে করে হচ্ছে এটা 12, এটা 12 না কিন্তু THS আছে। 12 মানে হচ্ছে তাহলে 1/12 কাজ শেষ। এখন এখান থেকে x এর মান বের করেন, x এর মান বের করলেই চলে আসবে 8। দ্যাটস ওয়াই অ্যানসার হচ্ছে 8। কাজ কমপ্লিট। এগুলো যোগ করলে কত হবে কি হবে এই ক্লাসে আসলে দেখানোর কোনো দরকার নাই, কারণ আপনাদের দরকার হচ্ছে সোর্সটা, আপনাদের দরকার হচ্ছে অ্যানসার। কমপ্লিট। তাহলে আমরা প্রথম কোশ্চেনে অ্যানসার পেয়ে গেছি, অ্যানসার হচ্ছে আমাদের 8। তাহলে চলেন আমরা একটু দ্বিতীয় কোশ্চেনের দিকে আগাই, দেখি 2 নাম্বার কোশ্চেনের চেহারাটা কেমন ছিল। এইটাও অনেকটা মুখস্থ বিদ্যার কোশ্চেনের মতন হয়ে গেছে। এটা আমরা মাঝখানে যে ফিগার 3টা দেখতে পাচ্ছি, মানে 3টা আমরা পয়েন্টিং দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের, যেখানে তারা বলতেছে একটা এ, একটা বি, একটা সি, আর বহিস্থ কোণগুলো STU। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। নিচে এটা ছিল হচ্ছে S প্লাস T প্লাস U। ওরা বের করতে বলছে A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই S প্লাস T প্লাস U কত চলে আসবে। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ABC এর যোগফল তাহলে 180 ডিগ্রি। আর যে কোনো পলিগনের বহিস্থ আপনার যে কোণগুলো থাকে সেই বহিস্থ কোণের যোগফল কত হয়? 360 ডিগ্রি আমরা জানি। তাহলে এইটা তিনটা মিলে 360, 180 ডিভাইডেড বাই 360, তার মানে অ্যান্সার ডেফিনেটলি আমাদের কত চলে আসছে? হাফ। কাহিনী শেষ। এই জায়গাটায় নতুন করে এই জায়গাটায় কোনো গল্প টল্প নাই। তাহলে 52 নাম্বার কোশ্চেনেরও আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে চলেন দেখি আমরা পরেরটা দিকে একটু আগাই, দেখি তারা কি বলতেছে। 53 নাম্বার কোশ্চেন, তারা বলতেছে 9 is 3/4 of n। 9 is 3/4 of n। তাহলে n এর মানটা কত চলে আসবে ভাই? 3 দিয়ে ভাগ করলাম 3, তাহলে 3 4 12, তাহলে n এর মান 12। এখন তারা বলতেছে যে আপনি 5/6 of n এর মান বের করবেন। তাহলে n এর মান যদি 12 হয়, এই 12রই কত করতে হবে? 5/6। তার মানে 6 দোকানে 12, 5 দোকানে 10, অ্যান্সার পাওয়া গেল 10। শেষ। দেখেন এই কোশ্চেনগুলো এতটাই ছোট ছোট কোশ্চেন ছিল, আমার মনে হয় না যে আপনাদের পরীক্ষার হলে খুব বেশি এই জায়গাটায় বেগ পাইতে হয়েছে। ম্যাথের কোশ্চেনগুলো ওভারঅল যেগুলো চলে আসছে মোটামুটি একটু সহজ প্যাটার্নেরই কোশ্চেন কিন্তু চলে আসছে এই জায়গাটায়। এগুলো আহামরি জটিল কোনো কোশ্চেন না কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা 53 অ্যান্সার পেয়ে গেছি। 54 এর দিকে আসেন। 54 এর কোশ্চেন, এটা মনে হয় সব থেকে মজার কোশ্চেন ছিল, কারণ এখানে কোনো কিছু লিখতেও হয় না, কোনো কিছু করতে হয় না, তাকায় তাকায় অ্যান্সার দেওয়া যায়। দেখেন আমাকে বের করতে বলছে কি যে নিচের কোনটা 1 থেকে বড়, 1 এর বড়। আচ্ছা 1 এর বড় মানেটা কি? আপনার ভগ্নাংশের ক্ষেত্রে যদি প্রপার ফ্র্যাকশন হয়, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ সবসময় 1 থেকে ছোট হয়, আর অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন 1 থেকে বড় চলে আসে। তাহলে আমরা যদি কোনোভাবে ইমপ্রপার ফ্র্যাকশন কোনোটাতে পাই, তাহলে আমরা সেটাই বলবো যে এটাই আমাদের জন্য কি চলে আসবে? আমাদের জন্য হচ্ছে 1 এর বড় চলে আসবে। তাতে প্রথমটা দেখেন আমাদের উপরে কতগুলো দশমিকের পরে ঘর, তাহলে নিচে ততগুলো শূন্য আসবে, আর নিচে যতগুলো দশমিকের পরে ঘর সেটা ভাঙাইলে উপরে তো চলে আসবে আমাদের শূন্য, তাই না? তাহলে এখানে তো নিচে শূন্য বেশি, তার মানে এটা অবশ্যই 1 থেকে ছোট, তাহলে এটা বাদ। বি নাম্বারে চলে আসেন 0.01 আর এটা 0.003, এই দশমিকের পরে 3টা ঘর, তার মানে উপরে যাবে 1000, আর এটা ভাঙাইলে নিচে চলে আসবে 100, তার মানে এটা ডেফিনেটলি আমাদের 1 থেকে বড়, তার মানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। জাস্ট শুধু কমন সেন্স অ্যাপ্লাই করলেই দেখেন এই অ্যান্সার গুলো পাওয়া যায়, খুব বেশি ঝুট ঝামেলা মধ্যে পড়তে হয় না এই কোশ্চেন গুলো। চলে আসি তাহলে, চলেন 54 এর কাজ শেষ, আমরা 55 এর দিকে আগাই। এটাও মনে হয় একেবারে বেসিক টাইপের একটা কোশ্চেন ছিল। আমরা প্রবাবিলিটির কোশ্চেন, পারমুটেশন, কম্বিনেশনে যখন যাই তখন মনে হয় এই ধরনের কোশ্চেন গুলো আমরা পাই। কোশ্চেনে কি বলতেছিল, একটা পার্টিতে 15 জন আপনার হ্যান্ডশেক করতেছে একজন আরেকজনের সঙ্গে, তাহলে কতগুলো এই জায়গাটায় হ্যান্ডশেক চলে আসবে? হ্যান্ডশেক করতে গেলে কয়জনকে দরকার হয়? 2 জন। লোক ছিল কয়জন? 15, তার মানে কতগুলো আসবে? 15C2। yes, তাহলে 15C2 মানে কত চলে আসে? 105। এটার ক্যালকুলেশন কি দেখাইতে হবে? না, এগুলো মনে হয় আপনারা পারেন, জাস্ট আমি শুধু সোর্সটা দেখাই দিচ্ছি যে 15C2 করলে আমাদের চলে আসতেছে কত? 105। এই হচ্ছে তাহলে 105। খুব ছোট ছোট কোশ্চেন কিন্তু এবারে চলে আসছে, যে গবেষণা করার মতন বা অনেক লম্বা কোশ্চেন এরকম না, 2-1টা কোশ্চেন বাদে বাকি কোশ্চেনগুলো সবগুলো দেখেন খুব ছোট ছোট কিন্তু। তাহলে 55 এর অ্যান্সারও আমরা পেয়ে গেলাম। আসেন দেখি একটু 56 এর দিকে যাই, তারা কি বলতেছে আমরা একটু দেখি। 56টাতে তারা বলতেছে যে at what profit percent must the article be sold, অর্থাৎ আপনি কত পার্সেন্ট প্রফিট করছেন বিক্রি করার সময় সেটা আপনাকে বের করতে বলছে। পরে আবার বলতেছে so that by selling
1 at half at that price there will be a loss of 30%. যদি আপনি বিক্রয় মূল্যের অরিজিনাল বিক্রয় মূল্যের অর্ধেক মূল্যে বিক্রি করেন তাহলে আপনার 30% ক্ষতি হবে। তাহলে আপনি চিন্তা করেন আপনার কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে আপনি যদি 30% লস করেন তাহলে আপনার বিক্রয় মূল্য কত আসবে? 70 টাকা। এইটা কি আপনার অরিজিনাল বিক্রয় মূল্য? না, এটা তো বিক্রয় মূল্যের অর্ধেক। তাহলে অরিজিনাল বিক্রয় মূল্য ডেফিনেটলি এটা দ্বিগুণন, তার মানে অরিজিনাল বিক্রয় মূল্য হচ্ছে আমার 140 টাকা। তাহলে আমি অরিজিনালি কি করতাম? 100 টাকার জিনিস বিক্রি করতাম 140 টাকায়, তার মানে আমার 40 টাকা প্রফিট। তাহলে 40 টাকা প্রফিট হয়েছে কার উপরে? 100-র উপরে। 100-র উপরে হইলেই পার্সেন্টেজ চলে আসে। দ্যাটস অ্যান্সার কোথায় গেল? এই সেই ডি নাম্বার, 40% প্রফিট কমপ্লিট আমাদের। তাহলে 56 নম্বরের কাজটাও কমপ্লিট। তাহলে চলেন দেখি আমরা পরেরটার দিকে একটু আগাই, দেখি তারা কি বলতেছে। স্পিডের একটা অঙ্ক দেওয়া হচ্ছে এখানে, যেখানে তারা বলতেছে যে 3টা কারের স্পিডের রেশিও হচ্ছে 2, 3 আর হচ্ছে আমাদের 4, আর বের করতে বলছে দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দ্য কার্স দ্য ট্রাভেল অ্যাট দ্য সেম ডিস্টেন্স। একই দূরত্ব 3টা কার যদি তাদের অনুপাত থাকে, স্পিডের অনুপাত আপনার 2, 3, 4, আর আমাকে বের করতে বলছে টাইমের অনুপাত। তাহলে স্পিড যার যত বেশি হবে সময় তার কম লাগবে, স্পিডের ঠিক উল্টাটাই হচ্ছে কি টাইম। তাহলে স্পিডের রেশিও যদি আমাদের থাকে 2, 3, 4, তাহলে ডেফিনেটলি টাইমের রেশিওটা উল্টাটা আসবে, হাফ আমাদের 1/3 আর আসবে হচ্ছে 1/4 এই রেশিও। তাহলে এই রেশিও তো ভাই আপনাদের কি আসে? ভগ্নাংশতে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা থেকে আমরা নিয়ে যাব, আমরা পূর্ণ সংখ্যাতে নিতে পারবো হচ্ছে বেসমেন্টের সংখ্যা লসাগু দ্বারা গুণন। 3, 4 আর 2 এর লসাগু করলে আসে 12। তাহলে 12 দ্বারা আপনি যদি গুণন করে দেন তাহলে কত চলে আসতেছে? 6, 3, 4 12, আপনার এখানে চলে আসলো হচ্ছে 3, তার মানে 6, 4, 3। কোথায় 6, 4, 3? এই সেই 6, 4, 3 হচ্ছে আমাদের রেশিওটা। তাহলে আমরা স্পিডের রেশিও থেকে টাইমের রেশিওটাও পেয়ে গেলাম এই জায়গাটাই। আমরা একটু দ্রুত যাচ্ছি এই কারণে, কারণ আপনারা অনেক সময় ধরে এই কোশ্চেনের সলিউশন গুলো দেখতেছেন। আমরা কোশ্চেনের সলিউশনের মূল জায়গাটা বোঝার চেষ্টা করতেছি, আর হচ্ছে শুধুমাত্র আমরা সলিউশনের রাস্তাটার থেকে সলিউশন কোনটা হবে সেটা আমরা দেখতেছি, অর্থাৎ কারেক্ট উত্তর যেটা আসবে। দেখেন এই 54-এ তারা কি বলতেছে? এ ম্যান সুইমিং ইন দ্য স্ট্রিম হুইচ ফ্লো 1.5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে আপনার 1.5 কিলোমিটার। পরে বলতেছে ফাইন্ড দ্যাট ইন এ গিভেন টাইম হি ক্যান সুইম টুয়াইস অ্যাজ ফার দ্য স্ট্রিম অ্যাজ হি ক্যান এগেইনস্ট ইট। অর্থাৎ স্রোতের অনুকূলে আপনি যা গেছেন ঠিক এই সময়টাতে আপনি যদি স্রোতের বিপরীতে আসেন তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি নাকি দ্বিগুণ দূরত্ব এখানে চলে আসছেন। তাহলে এখন কোশ্চেনে চাওয়াটা কি? কোশ্চেনে চাওয়া হোয়াট রেট ডাজ হি সুইম, তাহলে তার সাঁতার কাটাটা রেট কত ছিল? নৌকার অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি? নৌকার অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অনুকূল আর প্রতিকূলে দুইটা ঘটনা চলে আসে। অনুকূল মানে কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আর প্রতিকূল মানে কি? নৌকার বিয়োগ স্রোতের বেগ। তাহলে এই দুইটা জায়গার আপনাকে এখন ইউজ করতে হবে। তাহলে প্রথম কথা, আপনি প্রথমে কোন দিকে গেছিলেন? অনুকূলে। তাহলে অনুকূলে কতটুকু গেছেন জানেন না, কথার কথা ধরেন D1, কথার কথা। আপনি পরবর্তীতে কোন দিকে আসছিলেন? স্রোতের বিপরীতে, এগেইনস্ট দ্য স্ট্রিম। স্রোতের বিপরীতে আসা মানে কি? প্রতিকূলে। তাহলে প্রতিকূলে কতটুকু গেছেন? প্রতিকূলে গেছেন হচ্ছে আপনার D2, কথার কথা। এখন তারা বলতেছে যে আপনি অনুকূলে যা গেছেন এই দূরত্ব নাকি হচ্ছে আপনার দ্বিগুণন স্টেপে আপনার এখানে চলে আসছে। তাহলে দ্বিগুণন স্টেপে মানে কি? আপনি একটু খেয়াল করেন যে প্রথমে আমাদের অনুকূলের বেগটা এখানে কত ছিল? আমাদের অনুকূলের বেগটা এই জায়গাটায় যা ছিল সেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় ধরে নিয়েছিলাম যে আমাদের অনুকূলে আসার দূরত্ব হচ্ছে D1, প্রতিকূলে যাব আমরা দ্বিগুণন। তাহলে প্রতিকূলে দ্বিগুণন যদি করি তাহলে এই দুইটা দূরত্ব তারা বলতেছে সমান। আমি অনুকূলে যা গেছি আমার প্রতিকূলেরটা হচ্ছে আপনার দ্বিগুণন গেছে, প্রতিকূলের দ্বিগুণন হচ্ছে আপনার অনুকূলে। তাহলে অনুকূলে যাওয়ার বেগ কি হয়? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। নৌকার বেগ মানে সুইমিং এর বেগ কত আমরা জানি না, ধরেন x, প্লাস স্রোতের বেগ কত বলেই দিছে 1.5 মানে 1.5। তাহলে এইটা কি? এইটা হচ্ছে অনুকূলের বেগ। তাহলে প্রতিকূলের বেগ কি চলে আসবে? x মাইনাস 1.5। কত সময় গেছেন আপনি কি জানেন? না, জানি না। জানি না মানে তাহলে ধরেন t, তাহলে এটা হচ্ছে t, তার মানে এটা হচ্ছে কি আসলো? অনুকূলের বেগ গুণন সময়, তাহলে অনুকূলের দূরত্ব, আর প্রতিকূলের বেগ গুণন সময়, এটারও সময় তো সেম টাইম, তাহলে আমরা t ধরে নিলাম। তাহলে এই সময়টাকে ওরা বলতেছে দ্বিগুণন যদি করে দেন তাহলে অনুকূলের যে দূরত্ব আসবেন সেটা সমান চলে আসবে। অঙ্ক শেষ, টি তো কাটাকাটি হয়ে যাবে। এটাই x এর মান বের করলে 4n কত চলে আসবে? হাফ। অর্থাৎ অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। মূল জায়গাটা ছিল হচ্ছে এই লাইনটুকু। এই ছিল হচ্ছে আমাদের 58 এর কাহিনীটা। তাহলে চলেন আমরা একটু এবারে 59 এর দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি 59 এর কোশ্চেনে আমাদেরকে কি বলা হচ্ছে।
59 ভেন ডায়াগ্রামের একটা অঙ্ক দেখা যাচ্ছে। তারা বলতেছে ইন এ ক্লাস 75% পাস ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে পাস করছে হচ্ছে কত পার্সেন্ট? 75%। 60% ইন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সে পাস করছে হচ্ছে 60%, এন্ড 25% এর কথা বলা হয়েছে যে তারা ফেল করছে বোথ সাবজেক্টে। এখন তারা বলতেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ হু পাসড ইন বোথ সাবজেক্টে পাস করছে কত। তাহলে দুইটা সাবজেক্টের ক্ষেত্রে ভেন ডায়াগ্রামে আমরা কি জানি যে টোটাল ইজ ইকাল টু সিঙ্গেল দুইটা মাইনাস হচ্ছে বোথ প্লাস হচ্ছে আমাদের এন। তাহলে টোটাল পার্সেন্টেজ মানে কত? 100। সিঙ্গেল দুইটা কত ছিল? 75 আর হচ্ছে 60। 75 প্লাস হচ্ছে 60 মাইনাস এবি মানে বোথ কত আমরা জানি না। এন মানে হচ্ছে নেগেটিভ বা হেইলে হচ্ছে কত? 25। অঙ্ক শেষ। এবির মানটা এখন বের করেন, এবির মানটাই এখন ক্যালকুলেশন করলে আসবে 60। দ্যাটস ওয়াই অ্যান্সারটা হলে 60%। জাস্ট একটা লাইনের একটা অঙ্ক, শুধু যোগ আর বিয়োগের কাজ, এখানে আর কোনো কাজই নাই। দেখেন এ পর্যন্ত যতগুলো ম্যাথ কোশ্চেন প্রত্যেকটাই কিন্তু মোটামুটি ছোট টাইপের। একটু আগের কোশ্চেনটা একটা ক্যালকুলেশনের দরকার হয়েছিল, এইরকম দুই একটা কোশ্চেন তো একটু বড় থাকবে, এটাই তো স্বাভাবিক। এই জায়গাটায় একেবারে অস্বাভাবিকের কোনো বিষয় নাই যে সবগুলো কোশ্চেন অনেক বড় বড় চলে আসবে বা সবগুলো কোশ্চেনই একেবারে ছোট চলে আসবে, তা নয়। আপনার মিক্স আপ কোশ্চেন তো হয় এই জায়গাটায়, তাই না? আচ্ছা, এবারে 60 নাম্বার কোশ্চেনের দিকে তাকান। এটা একটা আইকিউ সেন্সের কোশ্চেন ছিল, এইটা কোনো ক্যালকুলেশনের কোশ্চেন না। যেমন 12 থেকে 18 চলে আসে, এখানে হোয়াট নয়, এই জায়গাটায় আসার কথা হচ্ছে এটা কত 7 ছিল এই জায়গাটায়। হ্যাঁ, এখানে এই জায়গাটায় হোয়াট চিহ্ন দেওয়া হয়েছে, প্রথমটা হোয়াট না, এটা 7। অর্থাৎ ঘরটা আমি একটু বলে দেই, জিনিসটা একটু বড় করে দেই। এই জায়গাটাই ছিল 7, এটা ছিল 12, এটা 18, এটা 25, এটা 33, এটা ছিল হোয়াট। এটা কত চলে আসবে? এটা পুরাটাই আইকিউ বেসমেন্টের একটা কোশ্চেন। দেখেন 7 থেকে 12 হওয়া মানে কত বাড়ছে? 5 বাড়ছে। 12 থেকে 18 হওয়া মানে 6 বাড়ছে। 18 থেকে 25 হওয়া মানে হচ্ছে 7 বাড়ছে। 25 থেকে 33 হওয়া মানে দেখেন 8 বাড়ছে। তাহলে ডেফিনেটলি পরেরটা তাহলে কত বাড়ার কথা বলেন? 9 বাড়ার কথা। তাহলে 43 এর সঙ্গে 9 যোগ করলে আপনার কত চলে আসবে? 42। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে বি ফর বাংলাদেশ। এইটা পুরাটাই হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির একটা কোশ্চেন আপনার, ঠিক আছে? এইটা হঠাৎ করে ম্যাথের মধ্যে ঢুকাই দিছে যে অনেকটা সিরিজ বেসমেন্টের কথাও আপনারা বলতে পারেন যে সিরিজ বেসমেন্টের কোশ্চেনের মধ্যে এটা পড়ছে, যে এটা একটা সিরিজ হইতে পারে 12, 7, 12, 18, 25, 33, 42, পরের সংখ্যাটা কত আসবে? ওই সিরিজটাকে তারা সিরিজ হিসেবে না দিয়ে তারা একটা বক্সের ভিতরে ফিগার বেসমেন্টে দিয়ে দিছে। এই হচ্ছে বিষয়টা ছিল। তাহলে 60 নম্বরে কাজ শেষ। চলেন আমরা একটু 61 এর দিকে আগাই, দেখি তারা কি বলতেছে। 61 তারা বলতেছে প্রবাবিলিটি বেসমেন্টের একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে দেয়ার আর 3 গ্রিন 4 হচ্ছে অরেঞ্জ এন্ড 5 হোয়াইট কালার বাল্বস ইন এ ব্যাগ। একটা ব্যাগের ভিতরে আপনার গ্রিন কালার ছিল 3টা, অরেঞ্জ হচ্ছে 4টা আর হোয়াইট কালার হচ্ছে 5টা। পরে বলতেছে ইফ এ বাল্ব ইজ পিকড অ্যাট র্যান্ডমলি, যদি আপনি ওই ব্যাগ থেকে র্যান্ডমলি দৈব চয়ন করেন একটা বল, তাহলে বলতেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং ইদার এ গ্রিন অর এ হোয়াইট। একটা গ্রিন আসবে অথবা একটা হোয়াইট চলে আসবে। তাহলে আমরা আগে গ্রিনের চিন্তা করি। প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা কি জানি যে নিচে থাকবে টোটাল রেজাল্ট আর উপরে থাকবে হচ্ছে আউটকাম রেজাল্ট। তাহলে টোটাল কয়টা বল আমরা দেখি তো, 4 আর 3 7, 7 5 12, তাহলে 12টা। গ্রিন আসার সম্ভাবনা কত? গ্রিন আসে কয়টা? 3টা, তাহলে 3/4। যদি হোয়াইট আসতো তাহলে হোয়াইট আসার সম্ভাবনা কয়টা? টোটাল 12টা, হোয়াইট ছিল হচ্ছে আমাদের 5টা, 5/12। অর আছে, তাহলে অর থাকলে তো আমরা জানি কি করতে হয়, প্লাস করতে হয়। তাহলে 4, 5 আর 3 হচ্ছে 8 ডিভাইডেড বাই 12। 4 দ্বারা কাটাকাটি করলাম 2, 4 দ্বারা কাটাকাটি করলাম 3, তার মানে অ্যান্সার হচ্ছে 2/3। কোথায় ছিল 2/3? এই যে ডি নাম্বারটা হচ্ছে 2/3 ছিল। তাহলে আমরা 61 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটাও পেয়ে গেলাম যে এটার অ্যান্সারটা কত চলে আসবে। তাহলে এই পর্যন্ত মোটামুটি আশা করি কমপ্লিট। আর আপনারা একটু জানায়েন, অবশ্যই কিন্তু কাউন্টিং করে রাখেন যে আপনাদের কতগুলো অ্যান্সার হচ্ছে, এটা ডেফিনেটলি একটু কাউন্টিং করে রাখবেন কিন্তু আপনারা। আচ্ছা, তাহলে এবারে একটা ফিগার দেখা যাচ্ছে, আমরা একটু ফিগারটা পাশে লিখি আপনাদের বোঝার সুবিধার জন্য। হয়তোবা চিত্রটা একটু ছোট করে চলে আসছে, ঠিক আছে? আমি একটু চিত্রটা এই জায়গা থেকে ঠিক করে লিখি। এখানে ছিল y, নিচেরটা ছিল হচ্ছে আমাদের 5y বাই হচ্ছে 2, উপরেরটা ছিল 5x, এই পাশেরটা 5x প্লাস হচ্ছে আপনার 5a। এই চিত্রগুলো এত ছোট ছোট করে দেওয়া ছিল যে বুঝে ওঠাটা একটু টাফ হয়ে যায়। প্লাস হচ্ছে এটা ছিল আপনার 3 না 30 ছিল,
এটা হচ্ছে 30 ছিল। এই ছিল হচ্ছে আপনার ফিগারটার ড্রয়িংটা। এখানে তারা আমাদেরকে বের করতে বলছে কার মান, দেখেন ফিগারে সব বর্ণনা দেওয়া হইলো, এই জায়গাটায় এখন বের করতে বলছে আমাদের এর মান। তাহলে এর মান যদি আমাদের বের করতে হয়, প্রথমে আগে দেখা দরকার যে ধরেন এই যে দুইটা অংশ, এই কোণ আর এই কোণ, দেখেন তো এটা কি একটা সরল রেখা না? ডেফিনেটলি। তাহলে তো আমরা জানি যে একটা সরল রেখা মানে সেটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে এই y আর 5y/2 এটাই ইজিক্যাল টু আপনার কত ডিগ্রি? 180 ডিগ্রি। অবশ্যই বলতে পারি। তাহলে এখান থেকে অবশ্যই y এর একটা মান পাবোই আমরা। তাহলে y এর মান কত চলে আসবে? আমি আর ক্যালকুলেশন করলাম না, এটা ক্যালকুলেশন করলে 360 ডিভাইডেড বাই আসতেছে হচ্ছে 7, এরকম চলে আসবে। আচ্ছা, y এর মান পাইলাম, ভালো কথা। এবার আবার একটু এই দিকে তাকান, দেখেন এই কোণটা, এই y এর মান আর এইটার মান দুইটা কি সেম বলা যায় না? অবশ্যই বিপরীত কোণ, তাই না? তাহলে এই পাশ আর এই পাশ সেম। তাহলে y ইজিক্যাল টু যদি এটা হয়, y এর মান হচ্ছে কত? 360 ডিভাইডেড বাই 7। তাহলে এটাই ইজিক্যাল টু আমরা বলতে পারি 2x প্লাস 30। অবশ্যই কি আমরা বলতে পারি না? হ্যাঁ। তাহলে এখান থেকে কি x এর মানটা এখন যোগ বিয়োগ করলে বের করা যায় না? অবশ্যই যায়। তাহলে x এর মান কত চলে আসবে? 75 ডিভাইডেড বাই 7 আসবে। 75 ডিভাইডেড বাই 7 আসবে x এর মান। কাজ শেষ। এইবারে আবার আসেন আরেকটা স্টেপ, দেখেন স্টেপগুলো, এই অঙ্কটা একটু লম্বা চড়া টাইপের ক্যালকুলেশনটা। এখন আবার একটু খেয়াল করেন যে এই যে কোণটা আছে আর এই কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটাও কি একটা সরল রেখার অংশ না? তাহলে এই দুইটা কোণ মিলেও তো কত আসবে? 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 5x প্লাস 5a প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে আমাদের 30, এটা ইজিক্যাল টু কত? আমাদের 180 ডিগ্রি। তার শেষ। তাহলে এখন এই জায়গাটায় x এর মান যদি আমি বসাই দেই, এই যে এখানে x এর মান বসাই দিলাম, তাহলে কি এর মানটা চলে আসবে না? অবশ্যই চলে আসবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এর মানটা মনে হয় চলে আসবে এই জায়গাটায় আমাদের 15 চলে আসবে এর মানটা। x এর মানটা এখানে বসাই দিলে এর মান 15 কোথায় ছিল? এই সেই সি নাম্বারটা। এই কোশ্চেনটাই ছিল একটু লম্বা টাইপের। অর্থাৎ লম্বা কেন বলতেছি? ক্যালকুলেশনটার আপনার তিনটা স্টেপ। প্রথম স্টেপ থেকে y এর মান পাইছি, তারপরে y এর মান বসাই দিয়ে x এর মান পাইলাম, তারপরে x এর মানটা বসাই দিয়ে আমি এর মানটা পেয়ে গেছি এই জায়গাটায়। তাহলে আমাদের কাজ কমপ্লিট। কারণ আমাদের এখানে ডিরেক্ট এর সঙ্গে x এর বা ডিরেক্ট এর সঙ্গে হচ্ছে y এর কোনো সম্পর্ক ছিল না। এই জন্য y এর মানটা থেকে আমরা x এর মান বের করছি, তারপরে x এর মান বসাই দিয়ে হচ্ছে আমরা এর মানটা পাইছি। তাহলে আশা করি এই সলিউশনটাও সবার ক্লিয়ার। 62 নাম্বারের কাজ কমপ্লিট। আমরা চলে যাচ্ছি 63 তে। দেখা যাক 63 তে তারা কি বলতেছে। তারা বলতেছে a tax on a commodity is diminished by 10%। 10% কি করা হয়েছে? কমানো হয়েছে, ডিমিনিশড করা হয়েছে। and its consumption increased by 10%। কনজাম্পশন আবার বেড়ে গেছে হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে ওরা ফাইনালি ইফেক্ট বের করতে বলছে। এইটা মনে হয় পার্সেন্টেজের, আমরা সবাই জানি যে পার্সেন্টেজের একটা বিখ্যাত ফরম্যাট আমাদের ছিল প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইডেড বাই 100। সেটা দিয়েই তো কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ইনক্রিজ হওয়া মানে কি প্লাস, আর ডিমিনিশ হওয়া মানে কি মাইনাস। তাহলে আমাদের -10 প্লাস 10 প্লাস মাইনাসে -10 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে 100। প্লাস 10 -10 গেল, 0 0 কাটাকাটি করলাম, তাহলে থাকলো কত? -1%। তাহলে এই -1% মানে কি 1% আমাদের ডিক্রিজ কোথায় ছিল? এই যে ডিক্রিজ বাই 1%। এটা মনে হয় বিখ্যাত কোশ্চেন ছিল, কারণ এই টাইপের কোশ্চেন 10 বেসমেন্টের কোশ্চেন আমরা প্রচুর পরিমাণে মনে হয় সলিউশন করছি। কারণ প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন বা বইপত্র যখন আমরা পড়ছি বা শীটের কোশ্চেনগুলো যখন করছি, তখন এই ধরনের কোশ্চেন কিন্তু পাওয়া গেছে। 63 নম্বরের কাজ কমপ্লিট। চলে আসেন 64 এ, দেখি তারা কি বলতেছে। 64 এ বলতেছে দেয়ার আর টু স্কয়ার S1 and S2, দুইটা বর্গ আছে S1 আর S2, রেশিও অফ দেয়ার এরিয়া ইজ 4:5। 4:25 কি জিনিস? তাদের এরিয়ার হচ্ছে রেশিও। পরে বলতেছে যে একটা সাইডের এস এর সাইডের S1 এটা হবে, এটা শুধু এস না, S1 স্কয়ারের সাইড হচ্ছে আমাদের 6। বের করতে বলছে S2 এর সাইড কত? S1 এর সাইড কত ভাই? 6। তাহলে ভাই আমরা কি জানি যে 6 এর বর্গ করলে তো এরিয়া পাওয়া যায়। S2 এর এরিয়া কত আমরা জানি না, ধরেন x, তাহলে x এর বর্গ করলে কি হয়? এরিয়া। আর এই দুইটা এরিয়ার অনুপাতটাই তো তারা কত বলে দিছে? 4/25। অঙ্ক শেষ। এখান থেকে এখন x এর মান বের করলে আমাদের কাজ শেষ। আর x এর মানটাই মনে হয় আমাদের কত চলে আসার কথা, আমাদের আর ক্যালকুলেশন করলাম না, এটার ক্যালকুলেশন করলে আসার কথা 15 x এর মান। এই সেই অ্যান্সার হচ্ছে 15। এটা তো নরমালি মনে হয় দেখা যাচ্ছে, বর্গমূল করলে কত চলে আসে? এখানে 2 চলে আসে আর 5 চলে আসে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত চলে আসে? 2 দ্বারা ভাগ করলাম 3, 3 5 15, তার মানে x এর মান চলে আসে 15। শেষ অঙ্ক। তাহলে 64 এর কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে আমরা একটু 65 এর দিকে তাকানোর চেষ্টা করি, দেখি 65 এর কোশ্চেনে তারা কি বলতেছে। নাম্বার 65,
এই হচ্ছে 65, যেখানে তারা কি বলছিল A is twice as good as workman as B, এ নাকি বি এর চাইতে দ্বিগুণন ভালো। দ্বিগুণন ভালো হওয়া মানে কি, তার সময় কম লাগে। যে ভালো কাজের ক্ষেত্রে ভালো হওয়া মানেটা কি, যে কম সময়ে বেশি কাজ করতে পারে। তাহলে এ ভালো, দ্বিগুণন ভালো, তার মানে কি এর সময় যা লাগবে বি এর সময় লাগবে দ্বিগুণন, বা বি যে সময়ে কাজ করতে পারবে এ অর্ধেক সময়ে কাজ করতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। পরে তারা বলতেছে যে টুগেদারলি দে ফিনিশড এ পিস অফ ওয়ার্ক ইন ওয়ান ডে। এটা আসলে ওয়ান না, এটা মনে হয় টাইপিং এ মিস্টেক হয়েছিল। মূল কোশ্চেনটাতে, মূল কোশ্চেনে এটা ওয়ান দেওয়া ছিল, এটা আসলে ওয়ান হবে না। এই দুইজনে মিলে যদি একদিনে কাজ শেষ করে, তাহলে যে কোনো একজনেরটা যদি বের করতে যান, কখনো 8 আর 24, 15, 21, 25 এগুলো কি কখনো হইতে পারে? এত বড় সংখ্যা কখনোই না। এইটা আসলে ওয়ান হবে না, এইটা টাইপিং এর মিস্টেক। মূল কোশ্চেনটাতেই মনে হয় হয়ে গেছিল, এটা হওয়ার কথা 14। যদি 14 হয় তাহলে আমাদের কাজটা করাটা সহজ হয়ে যাবে। তাহলে দেখেন এর কত সময় লাগবে, বির কত সময় লাগবে আমরা জানি না। এর সময় যা লাগবে বির সময় লাগবে, তাহলে দ্বিগুণন। তাহলে দুইজন একসঙ্গে কাজ করলে কত সময় করতে পারে আমরা কি জানি, a প্লাস বি, এ বি ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু টোটাল সময় কত লাগবে 14। তাহলে এর মান হচ্ছে কত x, বির মান হচ্ছে কত টুয়াইস x, আর নিচে এর মান যোগ আপনার বি এর মান ইকুয়াল টু 14। অঙ্ক শেষ। এক্স এক্স ধরেন একটা কাটাকাটি করে দিলেন, তাহলে এখানে কত চলে আসতেছে 3, আর এখানে আপনার 2 দ্বারা ভাগ করলাম 7, তাহলে 3 7 21, তাহলে এক্স এর মান চলে আসছে 21, আর এক্সটাই ছিল হচ্ছে এর কত সময় লাগবে। কাজ শেষ। এই সেই অঙ্কের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, ডি ফর ডেনমার্ক 21। তাহলে 65 এর উত্তর আমরা পেয়ে গেছি। এবার আমরা একটু 66 এর দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি 66 নাম্বার কোশ্চেনে তারা কি বলতেছে। নাম্বার 66 তারা বলতেছে দ্য এভারেজ অফ 2 নাম্বার ইজ আমাদের 62। দুইটা নাম্বারের গড় হচ্ছে এটা, তাহলে দুইটা নাম্বারের গড় এটা হইলে দুইটা নাম্বারের টোটাল কত চলে আসবে আপনার 124, কারণ দুইটার গড় যা হবে তাহলে দুইটা টোটাল ডেফিনেটলি ডাবল। পরে বলতেছে ইফ 2 ইজ অ্যাডেড টু দা স্মলেস্ট নাম্বার, আপনি যদি ছোট নাম্বারটার সঙ্গে 2 যোগ করে দেন, পরে বলতেছে যে রেশিওটা নাকি হয়ে যাবে 1:2। তাহলে এই 1:2 হচ্ছে কিসের রেশিও, ছোট নাম্বার আর বড় নাম্বারের রেশিওটা। পরে বলতেছে যে হোয়াট ইজ দা স্মলার নাম্বার, তাহলে স্মলার নাম্বার কত আমরা কি জানি, জানি না, ধরেন x, তাহলে ডেফিনেটলি গ্রেটার নাম্বার বা বড় নাম্বারটা আপনার কত চলে আসবে, দুইটা মিলে যদি 124 হয়, তাহলে সেখান থেকে ছোট নাম্বারটা বাদ দিলেই আমরা বড় নাম্বারটা পেয়ে গেলাম। এখন দেখেন এই ছোট আর বড়টা, ওরা বলতেছে ছোটটার সঙ্গে আপনি 2 যোগ করে দেন, দিলাম, দেওয়ার পরে এই রেশিওটাই নাকি আসবে আমাদের 1/2। তাহলে অঙ্ক শেষ। এখন বজ্র গুণন করে শুধু x এর মানটা বের করে ফেলেন, তাহলে আপনার কাজ শেষ। আর সেই x এর মানটাই আপনার আসার কথা হচ্ছে 40। অ্যান্সার হচ্ছে A ফর আমেরিকা। কমপ্লিট তাহলে আমাদের 66 নাম্বার। চলে যাচ্ছি আমরা পরেরটাতে 67। দেখি তারা কি বলতেছে 67 এ, ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা m at m% in 4 years in টাকা m, অর্থাৎ m টাকার m% হারে 4 বছরে সুদ আসবে হচ্ছে m টাকা, আর বের করতে বলছে আপনার কার মান, আপনাকে বের করতে বলছে m এর মানটাই। তাহলে আমরা ইন্টারেস্টের অঙ্কের ক্ষেত্রে কি জানি, সরল সুদের ক্ষেত্রে I equal to PRN। I মানে কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত টাকা, m টাকা, P মানে আসল, আসল টাকাও m টাকা, R মানে সুদের হার, সুদের হার m% মানে m/100, আর টাইম আমাদের 4। অঙ্ক শেষ। কাটাকাটি করেন, 4 25 100, তাহলে m এর মান পাওয়া গেছে, m এর মান হচ্ছে 25। কোথায় ছিল, B ফর বাংলাদেশ আমাদের অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম 67 এর অ্যান্সারটা। চলে যাচ্ছি তাহলে 68 এর দিকে, দেখি 68 এ তারা কি বলতেছে। নাম্বার 68 নাম্বার কোশ্চেনে তারা আমাদেরকে বললো যে 2 ট্রেন অফ ইকুয়াল লেন্থ আর রানিং অন প্যারালাল লাইন ইন দ্য সেম ডিরেকশন। মাথায় রাখবো এই জায়গাটা, সেম ডিরেকশন যাওয়া মানে কি হয়, স্পিড আপনার বিয়োগ হয়ে যায়। যেখানে একটার স্পিড ছিল 46 আর একটা হচ্ছে 36, তাহলে ডেফিনেটলি আমাদের রিলেটিভ স্পিড কত হবে, বিয়োগ হয়ে যাবে 46 মাইনাস 36 আমাদের রিলেটিভ স্পিড। ইউনিট কি ছিল, কিলোমিটার পার আওয়ার, আমরা একটু মিটার পার সেকেন্ডে নিতে চাই। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কেমন করে যাব, 5/18 দ্বারা গুণন করে দিলাম, ভালো কথা। তাহলে এখন দেখেন এইটা কি পাইছি, এটা হচ্ছে স্পিড, আর আমাদের বলছে যে স্লোয়ার ট্রেনটাকে নাকি পাস করছে ফাস্টার ট্রেনটা 36 সেকেন্ডে। তাহলে আমরা ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি জানি, স্পিড ইনটু টাইম, তাহলে এটা স্পিড ইনটু টাইম হচ্ছে 36। তাহলে দেখি তো একটা আরেকটাকে পাস করা মানে কতটুকু যাবে, ক্যালকুলেশন করলে পাওয়া যাওয়ার কথা 100। তাহলে 100 কি জিনিস, 100 হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্য, দুইটা ট্রেনই নাকি সমান,
তাহলে দুইটা ট্রেন যদি সমান হয় তাহলে এক একটা কত করে আসবে, 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 50। এই সেই অ্যান্সার হচ্ছে আমাদের সি ফর কানাডা, 50 আমাদের অ্যান্সার পাওয়া গেছে। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের 68 নাম্বার কোশ্চেনের কাহিনীটা। আমরা এবারে 69 নাম্বার কোশ্চেনের দিকে একটু যেতে চাই, দেখি 69 নাম্বার কোশ্চেনে তারা আমাদেরকে কি বলতেছে। চলেন তাহলে আমরা 69 এর দিকে আগাই। 69 নাম্বার কোশ্চেন, এটা মনে হয় ছোটবেলার কোশ্চেন চলে আসছে, যে আমাদের একটা মিক্সচার, যে মিক্সচারটার টোটাল ওজন হচ্ছে আমাদের 45 কেজি, 45 লিটার। যেই 45 লিটারের মধ্যে মিল্ক আর ওয়াটারের আমাদের রেশিও দেওয়া আছে, মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া আছে আমাদের কতটুকু, আমাদের 4:1। পরে বলতেছে যে এই রেশিওর ভিতরে কতটুকু ওয়াটার যদি আমি মিশাই, মেশানোর কারণে যে রেশিও আগে 4:1 ছিল সেই রেশিও এখন আমাদের হয়ে গেছে কত, আমাদের হয়ে গেছে 3:2। তাহলে কত আমি মিশাবো, তার আগে এখন বলেন আমার শুরুতে মিল্ক কতটুকু ছিল, 4 আর 1 5 ভাগ, 5 ভাগ মানে যদি আমাদের 45 হয় তাহলে 1 ভাগ মানে কত, 9, তাহলে 4 ভাগে 4 9 36, আর 1 ভাগ মানে হচ্ছে 9। তাহলে আমি বলতে পারি শুরুতে মিল্ক ছিল আমাদের 36 আর ওয়াটার ছিল হচ্ছে আমাদের 9। ওরা বলছে মিল্ক আরো আপনি কি করবেন, যোগ করবেন, মাস্ট ওয়াটার যোগ করতে বলছে, ওয়াটার। তাহলে ওয়াটার আমি কত লিটার যোগ করব, জানি না মানে x লিটার। তাহলে মিল্ক আগেও যা ছিল এখনো তাই আছে, ওয়াটার আগে যা ছিল সেটা x বাড়ার কারণে তারা বলতেছে এটা রেশিও আসবে 3/2। অঙ্ক শেষ। এখন এটাই x এর মান বের করলে আমাদের আসার কথা হচ্ছে কত, 15 আসার কথা x এর মান। এই সেই অ্যান্সার হচ্ছে আমাদের 15। তাহলে চলে গেল আমাদের 69 নাম্বার কোশ্চেন। আমরা মনে হয় একেবারে শেষ প্রান্তে দাঁড়ায় আছি, আমাদের লাস্ট একটা কোশ্চেন দেখা যাচ্ছে 70 নাম্বার, যেই কোশ্চেনের ফিগারটা আমি একটু বড় করে এখানে দিই বোঝার সুবিধার জন্য। এই ছিল হচ্ছে আমাদের ফিগারের অংশটুকু, মূল জায়গাটা আমি শুধু দেখাচ্ছি, এটা 5 5 করে দেওয়া ছিল। তাহলে এখন শুধু ত্রিভুজের দিকে একটু তাকান, দেখেন এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে মাঝখানে, সেটা ডেফিনেটলি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে দুইটা বাহু সমান। তাহলে দুইটা বাহু যদি সমান হয়ে যায়, তারা বলতেছিল যে আমাদের এই ত্রিভুজটার পেরিমিটার নাকি হচ্ছে 17। আচ্ছা, পেরিমিটার মানে কি, সবগুলো বাহুর যোগফল মানে 3 বাহুর যোগফল ত্রিভুজের পেরিমিটার। তাহলে 5 5 10 যদি হয় তাহলে 17 হইতে গেলে এই বাহুটার মান অবশ্যই কত, 7। আর সেই বাহুটাই তো হচ্ছে বর্গের এক একটা বাহু। তাহলে বর্গের এক একটা বাহু যদি 7 হয়ে যায় তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কত আসে, বর্গর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার মানে 7 স্কয়ার। তাহলে 7 স্কয়ার করলে আমরা কত পাবো, 49। এই সেই অ্যান্সার হচ্ছে আমাদের 49। দেখ দাও, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ম্যাথের সলিউশনের পার্টটা। তাহলে আশা করি আমাদের এই ম্যাথের সলিউশনগুলো থেকে আপনারা অলরেডি দেখে নিলেন যে আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো কোনটা কোনটা, এবং আপনারা অলরেডি কাউন্টিং মনে হয় করে ফেলতেছেন যে আপনাদের কতগুলো কারেক্ট হচ্ছে। অবশ্যই কিন্তু আবারও মনে করাই দিচ্ছি একটু কাউন্টিং করবেন, কারণ আমরা শেষে কিন্তু কাটমার্ক কত হইতে পারে এইটার কিন্তু একটা বিশ্লেষণের দিকে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তাহলে এবার একটু পরেরটার দিকে চলে যাই। এখন কোনটা, হ্যাঁ শেষ আজকের মতো শেষ। ওই যে কাটপান কত হইতে পারে, নেসার একটু আসবে, হ্যাঁ 65 স্যার না, একটু বলে দেই। আসেন একটু বলে দেন। হ্যাঁ আমরা একটু সবাই আসি, আমরা স্যারের কাছ থেকে একটু শুনি যে আসলে কাটমার্কস কত হইতে পারে, কত হলে সেফ জোন হবে। ঠিক আছে, তোমরা অনেকে এখন পর্যন্ত হচ্ছে লাইনে আছো, দেখি তোমরা একটু কমেন্টস করো, তোমরা কার কতগুলো হইছে, কার কয়টা হয়েছে আর কি, কাউন্টিং করতে বলছে, কার কয়টা হয়েছে এটা একটু হচ্ছে তোমরা একটু কমেন্টস করে জানাও, তাহলে হচ্ছে আমি দেখি তোমরা কেমন কি পাইলা। তো একটা বিষয় হচ্ছে পোস্টের সংখ্যা হলো 351টা, টিকাবে 4000-এর মতো। হ্যাঁ, 4000-এর মতো টিকালে সেক্ষেত্রে পরীক্ষার উপস্থিতি আজকে অনেক হচ্ছে কম ছিল। আমার অবজারভেশন বা পোস্টের ধরন অনুসারে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যেহেতু তোমার টিকাবে কম, সেক্ষেত্রে তোমাকে আগেই আমি বলছি যে 65 সেফ জোন। তবে 60 পাইলে তুমি হচ্ছে রিটেনের জন্য প্রিপারেশন নিতে পারো। 60 পাইলে তুমি প্রিপারেশনের জন্য হচ্ছে কি বলে রিটেনের জন্য প্রিপারেশন নিবা। আর 65 অফকোর্স সেফ জোন। তুমি 65 কিন্তু কম না, বিশাল ব্যাপার। ঠিক আছে, এর আগে জনতার আরসি আগেরটায় 3900 টিকাই ছিল, সেখানে হচ্ছে কাটমার্ক ছিল 63। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে 65 ভালো মার্কস। আই থিঙ্ক তোমরা ওই যে 63 তারপর গণিত স্যারের খুব ট্যালেন্ট। আচ্ছা, কি কত পাইলা এটা একটু জানাও প্লিজ, কি কত পাইলা এটা একটু জানাও। মানে পাইলা বলতে হচ্ছে কার কয়টা কারেকশন হইলো, আমাদের কারেকশন অনুসারে কার কয়টা হইলো।
তো এটা একটু সবাই একটু কমেন্টস করতে পারো, অনেকেই হচ্ছে চাইবে না কমেন্টস করতে, কারণ 65 একটু বেশি মার্ক, অনেকেই হচ্ছে ভয় পাচ্ছে বলতে। তো যাই হোক 60 ভালো মার্কস, হ্যাঁ 60 যারা পাবা অবশ্যই হচ্ছে রিটেনের জন্য প্রিপারেশন নেবা। আর আমরা বরাবর বলছিলাম যারা জনতা আরসিতে টিকবে তাদের তোমার আগামী যে 2022 সাল ভিত্তিক কম্বাইন্ড যে পরীক্ষাগুলো আছে, সিনিয়র অফিসার, অফিসার ক্যাশ, এখানে তারা নিশ্চিত ভালো করবে। ইভেন দো সামনে তোমার হচ্ছে ব্যালেন্স ব্যাংকের সার্কুলারগুলো আসন্ন, এই সার্কুলারগুলোতে তোমরা ভালো করবা। আর জীবন্ত জীবসম্পদ 58, হ্যাঁ তোমার হচ্ছে ভালো নাম্বার। তো হচ্ছে 60 ভালো মার্ক, 65 হলো সেফ জোন। তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আর কথা না বাড়াই, তোমরা হচ্ছে পড়াশোনা করো। 5 তারিখে অনেকেরই হচ্ছে রিটেন পরীক্ষা আছে, আজকে উপস্থিতিও দেখলাম একটু কম, ঠিক আছে। আকাশ বলছে দেয়নি পরীক্ষা, পরীক্ষা না দিলে আর তোমার হচ্ছে মার্কস তো আরো বেশি, পরীক্ষা না দিলে টেনশন। আচ্ছা, ধন্যবাদ। তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে কোশ্চেন্স করতে পারো। আমরা হচ্ছে পর্যায়ে আপকামিং হচ্ছে কি কি ব্যাচ আছে, তারপরে সামনে সেমিনার আছে, এগুলো নিয়ে হচ্ছে বাপ্পিদ এবং মানিক ভাই আপনাদের সাথে একটু কথা বলুক, আমরা একটু তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে যাই। যারা আছে তাদের জন্য আগামী 29 তারিখ রিটেনের সেমিনার আছে, 30 তারিখ হচ্ছে রেগুলার বেসিস সেমিনার আছে। টাইমটা এবং হচ্ছে কোনটা কখন সেমিনার হবে এবং যে ব্যাচগুলো শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন এবং রিটেন বা শর্ট কোর্স কি কি আছে এগুলো একটু হচ্ছে বলে দেন। অসংখ্য ধন্যবাদ স্যারদের, এতক্ষণ অনেক পরিশ্রম করে চমৎকার ভাবে অ্যান্সারগুলো মিলিয়ে দিলেন। শুনেন, দেখেন আপনারা যারা পরীক্ষা আজকে দিয়েছেন, ধরেন কাট মার্কস আমি ধরলাম, একটা কাট মার্কস হচ্ছে স্যার বলছে 65, ঠিক আছে। এখন ধরেন একজন 64 পাইছেন, সে তো টিকবেন না, কারণ কাট মার্কস যদি 65 হয় তাহলে 64-এ আপনি টিকবেন না, কিন্তু আপনি কিন্তু পাশের কাছাকাছি চলে গেছেন। এখন এই মতো অবস্থায় যদি আপনি মনে করেন যে না আমি আর ব্যাংকের জন্য পড়বো না, আমি দূর আর ভাল লাগে না, হতাশ, আপনি দেখেন আপনি কিন্তু অল্পের জন্য টিকেন নাই, মাত্র 1-এর জন্য। এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময়টা যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন, সামনের প্রত্যেকটা পরীক্ষা 2022 সাল ভিত্তিক এই প্রত্যেকটা পরীক্ষা আপনার হবে, একদম শিওর থাকেন। আর এইখান থেকে যদি আপনি ব্যাকে চলে আসেন, নিচের দিকে আসেন যে আমি পড়বো না, আমি হতাশ, আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু দেখবেন যে আপনি সিটকে পড়ে যাবেন। এই জন্য যারা ভালো করবেন 65+ পাবেন, তারা তো সেফ জোনে আছেন, তারা রিটেনের জন্য পড়তে থাকেন। যারা মোটামুটি 64 নিচে পাবেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা একটা কোর্সের মধ্যে থাকেন। আপনারা হচ্ছে আমাদের যে রেগুলার কোর্স আছে, এই রিটেন কোর্স আছে, এই কোর্সের মাধ্যমে নিজেকে আরো বেশি আপডেট করেন, ঠিক আছে। যদি আপনি এইখান থেকে ট্র্যাকলেস হয়ে যান, আপনি কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে খারাপ করবেন, ঠিক আছে। আপনাদের 5 তারিখে অনেকেরই পরীক্ষা আছে, রিটেন পরীক্ষা। আপনাদের জন্যই আমাদের বরাবরই অনেক কিছু থাকে। আগামী 1 তারিখ এবং 2 তারিখ, কি বলছি বলেন, 1 তারিখ এবং 2 তারিখ, এই 2 দিন আর্গুমেন্ট রাইটিং ক্লাস দিব আমরা। সবার জন্য ওপেন থাকবে ক্লাসগুলো, আমরা ফেসবুক লাইভে দিব, আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে। কারণ হচ্ছে রিটেন পরীক্ষায় আর্গুমেন্টটা ছিল না, এখন নতুন করে অ্যাড করছে এই ক্যাশের জন্য। পরবর্তী সিলেবাস কি হবে আমরা জানি না, তবে ধারণা করা যায় যে এরকম চলতেও পারে। এই জন্য আর্গুমেন্ট রাইটিংটা আপনারা অবশ্যই 2টা ক্লাস করবেন। আমাদের যে স্যার ক্লাস নেবেন, শ্রদ্ধেয় স্যার বলেছেন যদি 2টা ক্লাসকে করে ভালো মতো, তাহলে সে অন্তত যে কোনো আর্গুমেন্ট আসলে লিখে দিতে আসা পারবে, ঠিক আছে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে 1 তারিখ রাত 8টায়, 2 তারিখ রাত 8টায়, এই 2 দিন চমৎকার আর্গুমেন্টের উপর ক্লাস হবে। এর পরেও যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আছি, মানিক স্যার আছেন, আমরা অবশ্যই সেগুলো নোট আউট করে আপনাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোনো পরামর্শ অবশ্যই আমাদের জানাবেন। আমি একটু মানিক স্যারের কাছে চলে যাচ্ছি, তাহলে আপনাদের সাথে কথা রইল আগামী 1 তারিখ এবং 2 তারিখ, এই 2 দিন অবশ্যই ক্লাস করবেন। আর আমাদের বেসগুলো নতুন বেস, সবসময় প্রত্যেক মাসে নতুন বেস শুরু হয়, রেগুলার পিলি প্লাস লিখিত একসাথে, যেটা এই কোর্সে যে কেউ ভর্তি হতে পারবেন। আমাদের পেমেন্ট হচ্ছে 4000 টাকা, কিন্তু এখন আমরা অফারে, চমৎকার অফারে ভর্তি নিচ্ছি মাত্র 2800 টাকায়, ঠিক আছে। আমি একটু মানিক স্যারের সাথে কথা বলি, তারপর হচ্ছে আবার একটু কথা বলে শেষ করে দেবো। ওকে, ধন্যবাদ স্যার। আমরা বরাবরই আপনাদের সবার আগে আমরা
পরীক্ষার যে প্রশ্ন সলভ করার চেষ্টা করি, সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা চেষ্টা করেছি আমাদের সলভগুলো দেওয়ার জন্য। আপনারা যারা লাইভে ছিলেন দেখেছেন, আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী লাইভ ক্লাসটি নিয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলি যে দেখেন, রিটেন পার্টটা খুব গুরুত্বপূর্ণ। যারা প্রিলিটা ভালো করেছেন তাদের এখন বসে থাকাটা একদম বোকামি হবে, হ্যাঁ। আর এই আরসিতে যারা মোটামুটি প্রিলি পাস করবেন, হ্যাঁ, তারা অন্যান্য পরীক্ষাগুলো টিকবেন। আপনার এখন উচিত রিটেন প্রিপারেশন নেওয়ার জন্য। আমাদের আগামী কালকে, হ্যাঁ, অফলাইনে রিটেন সেমিনার আছে স্যার, এটা বিকাল 5টায় দিচ্ছি আমরা। বিকাল 5টায় শ্রদ্ধেয় সুমন স্যার নেবেন এবং সুমন স্যারের তত্ত্বাবধানে আমাদের এই ব্যাচটা রানিং করতেছি। অলরেডি আমাদের এই ব্যাচে 80+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। একটা ব্যাপার ভাইয়া, রিটেন ব্যাচ কিন্তু সবাই অফার করে না, সবাই এটা বরাবরই আমরা বলে থাকি যে ব্যাংকের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা হলো রিটেন। আর রিটেন পড়ানোর মতন টিচার হাতে গুলো কয়েকজন আছে, হ্যাঁ, তাদের বেশিরভাগই টার্নিং পয়েন্টে ক্লাস নিচ্ছে এইটা। আর অনেকেই আছেন যারা মোটামুটি 3rd ইয়ারে পড়ছেন, 4th ইয়ারে পড়তেছেন, অনেকেই আছেন আমাদের পেজে। তাদের জন্য আগামী 30 তারিখ বিকাল 3টায় আমাদের একটা সেমিনার আছে। আমাদের শ্রদ্ধেয় সিও স্যার সেমিনার নেবে, ব্যাংকের প্রস্তুতি কিভাবে নিতে হয়, হ্যাঁ, ব্যাংকের সিলেবাস কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না, কোনটা প্রিলিতে গুরুত্বপূর্ণ, কোনটা রিটেনে গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে। আপনারা যারা মিরপুরের আশপাশে আছেন আপনারা চলে আসতে পারেন। আর যারা মিরপুরের মানে ঢাকায় থাকেন না, ঢাকার বাইরে, তাদের জন্য রাত 8টায় অনলাইনে আমাদের সেমিনার আছে এবং সেমিনার উপলক্ষে আমরা বরাবরই একটা ডিসকাউন্ট দিয়ে থাকি। আপনারা সেই ডিসকাউন্টটা পাবেন। আর স্যার আমাদের একটা পরীক্ষার ব্যবস্থা করেছি, লিখিত, এটা আপনি একটু বলে দিতেন। পরীক্ষার ব্যাপার। আচ্ছা, আমরা হচ্ছে ক্যাশের যে পরীক্ষাটা হবে 5 তারিখ, এইটার জন্য আমরা 2টা পরীক্ষা নিচ্ছি। একটা হচ্ছে 29 তারিখ মানে আগামীকালকে বিকেল 3টায় পরীক্ষা হবে। অবশ্যই যারা পরীক্ষা দিবেন অ্যাডমিট কার্ডের ফটোকপিটা নিয়ে আসতে হবে। আর একটা পরীক্ষা নিব আমরা 2 তারিখে। স্যার একটা বিষয়, আমাদের কিন্তু প্রিলিতে মানে পাস করেছে ক্যাশের জন্য অনেক স্টুডেন্ট, যারা আমরা আগে আসতে হবে একদম। আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে, যারা পরীক্ষা দিবেন জাস্ট টাইমে আসতে হবে। আমরা কিন্তু এই আফটার 3 মিনিটস আমরা কাউকেই ঢুকতে দিব না, একদম জাস্ট টাইমে আপনাকে আসতে হবে, পরীক্ষা দিতে হবে যদি পরীক্ষা দিতে চান। আর পরীক্ষা না দিতে চাইলে তো আপনার ইচ্ছা। আর একটা কথা বলি যে এই যে যারা নতুন যারা ক্যান্ডিডেট আছেন, যারা পুরাতন যারা শুনছেন, তাদের ছোট ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে একটু জানাই দিবেন যে টার্নিং পয়েন্ট বর্তমান সময়ের বেস্ট। কেন বেস্ট এটা আপনি জানেন, তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে একমাত্র টার্নিং পয়েন্টই যারা শুধু ব্যাংক জব নিয়ে কাজ করে। দেখবেন বাংলাদেশে আর একটা প্রতিষ্ঠানও নাই যারা শুধু ব্যাংক জব নিয়ে কাজ করে। দেখবেন যে প্রাইমারি নিবন্ধন এইটা সেইটা সব মিলে একটা হজবরল। একই স্যার প্রাইমারি ক্লাস নিচ্ছে, একই স্যার অমুক জায়গায় ক্লাস নিচ্ছে, একই স্যার অমুক জায়গায় ক্লাস নিচ্ছে, কিন্তু টার্নিং পয়েন্টের টিচাররা কি করতেছে দেখেন, শুধু ব্যাংক ফোকাস। আপনি জিজ্ঞেস করেন যে কোনো স্যারকে যে সিনিয়র অফিসারে অমুক সালে কোন কোশ্চেন আসছিল, কোন ফোকাস রাইটিং আসছিল, কোন ট্রান্সলেশন আসছিল, সব বলে দিতে পারবে। এই জন্য যদি মাথায় ঢুকে যে আপনি ব্যাংকেই জব করবেন, তাহলে আপনাকে টার্নিং পয়েন্টে ঘুরে ফিরে আসতে হবে, কোনো মিস নাই। আমরা দেখেন রিটেনের 4 নম্বর বেস আমরা স্টার্ট করতে যাচ্ছি। গত মাসের আগের মাসে হচ্ছে আমরা রিটেন 3 নম্বর স্টার্ট করি। রিটেন বেসে এত চাপ, যার কারণে আমাদের 4 নম্বর বেসে কিন্তু আমরা 80+ ভর্তি নিয়ে ফেলছি। আগামী হচ্ছে কালকে একটা সেমিনার হবে, এরপরে হয়তো আমরা আরও 30-40 জন নিব, বাস বেসটা পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য যাদের টার্গেট যে এই শুরু থেকে শুরু করবেন তারা হচ্ছে রিটেনটে যাবেন। আর যারা মনে করবেন যে না আমার ভালো প্রিপারেশন আছে, আমি রিটেনটায় যেতে চাই, আপনি আমাদের রিটেনে আসেন। অথবা অনেকেই চান যে না আমি রিটেন কোনোই ক্লাস করবো না, শুধু এক্সাম দিব, সেই ব্যবস্থাও আছে। আবার যদি মনে করেন না আমি কোনো কিছুই করবো না, আমি ফিক্সড লাইব্রেরিতে পড়বো, সেই ব্যবস্থাও টার্নিং পয়েন্ট রেখেছে। সব ধরনের ব্যবস্থা রেখেই আমরা কিন্তু সেবা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। জি স্যার, রিটেন যে পরীক্ষাটা দিছে ক্যাশে, এটা খুব অল্প সময় দিছে, অল্প সময় একদম। 26 তারিখে রেজাল্ট দিছে, 5 তারিখে হচ্ছে কি পরীক্ষার ডেট দিয়ে দিছে। তার মানে পিলি রিটেন আপনি যদি একসাথে না পড়েন, কোনো মতেই আপনি ভালো করার সুযোগ নাই এবং নাই। কারণ হচ্ছে পরীক্ষার গ্যাপটা তো একদম কম। দেখেন 26 তারিখে রেজাল্ট দিছে, 5 তারিখে পরীক্ষা, তার মানে 10 দিন সময়। 10 দিনের মধ্যে 200 মার্কসের যে সিলেবাস, এটা কি পড়বেন আপনি? এই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ব্যাংকের জন্য প্রিপারেশন নিলে পিলি রিটেন একসাথে পড়তে হবে। স্যার একটা বিষয় স্টুডেন্টের কাছে আপনি বিষয় জানাই দেন যে বিআইবিএম যেভাবে প্রশ্ন চেঞ্জ করতেছে, আমরা কিন্তু তার জন্য প্রস্তুত, কারণ আমাদের রিসার্চ টিমে কিন্তু বিআইবিএম এর এক্সপার্ট। রাইট। বিআইবিএম যেভাবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে, আমাদের কিন্তু রিসার্চ টিমে যারা কাজ করেন 3 জন বিআইবিএম এর
3 জন, হ্যাঁ, তার মানে হচ্ছে এই চেঞ্জের সাথে সাথে আমরাও কিন্তু আপডেট হচ্ছি। দেখবেন যে আপনি বিকাশ অ্যাপস যে কোনো অ্যাপ চালান, কয়েকদিন চালানোর পরে আপডেট আসে, তখন যদি আপডেট না দেন ওটা অটো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, বা যে কোনো সমস্যা দেখা দিবে। এই জন্য আমরাও কিন্তু টার্নিং পয়েন্ট কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে। দেখবেন যে অনেকে যে সিলেবাস পরিবর্তন হয়েছে, আপনি যে কোনো অনেক জায়গায় যা জিজ্ঞেস করেন এই সিলেবাসটা বলতে পারবে না, হ্যাঁ, কি কোন জায়গায় চেঞ্জ হয়েছে, কোনটায় পাস করতে হবে, ইন্ডিভিজুয়ালি কোথায় কোথায় পাস করতে হবে বলতে পারবে না। এই জন্য আপনারা টার্নিং পয়েন্টের সাথে থাকেন, সকলে ভালো থাকেন। স্যার যদি কিছু বলেন, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ওকে, না, আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ডে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের ইউটিউবেও কিন্তু অনেক ক্লাস আছে, হ্যাঁ, আর আপনারা চাইলে ক্লাস, যারা অনেকে ফার্স্ট ইয়ারে পড়েন, হ্যাঁ, যারা একাডেমিক চাপ অনেক, আমাদের এখানে এখনো ভর্তি হতে পারছে না, তারা আমাদের ইউটিউব ক্লাসগুলো দেখে নিতে পারেন। টার্নিং পয়েন্ট জব 8, টার্নিং পয়েন্ট জব 8 আমাদের ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আজকে তাহলে শেষ করি স্যার। হ্যাঁ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।